নমস্কার, আমি অনুভব। তোমরা শুনছো থ্রিলার ল্যান্ড। গল্প শুরু করবার আগে সবার জন্য রইল একটা বিশেষ বিজ্ঞপ্তি, প্লিজ স্কিপ করো না। তোমরা নিশ্চয়ই জানো যে ইউটিউব বেশ কিছু বাংলা অডিও স্টোরি ক্রিয়েটারদের চ্যানেল ডিমনিটাইজ করা আরম্ভ করেছে। আমাদের চ্যানেল এখনও অক্ষত রইলেও আর কতদিন সেটা আমরা জানি না। তাই আমাদেরকে স্পটিফাইতে ফলো করো। স্পটিফাইতে নিয়মিত গল্পগুলো আসছে এবং আমরা চেষ্টা করছি ইউটিউবের একদিন বা দুদিন আগে একটা প্রি রিলিজ করবার। এছাড়া ডেটা কম লাগবে, যে বড় উপন্যাসগুলো পার্টসে রিলিজ হয় সেটা একটা পার্টই পাবে, অ্যাডস কম পাবে তোমরা, নানা রকম পার্কস থাকছে। তো সর্বোপরি ইউটিউব একটা ভিডিও বেসড প্ল্যাটফর্ম এবং আমাদের যেহেতু অডিও বেসড কন্টেন্ট, তো এই ক্ল্যাশটা দীর্ঘদিন ধরেই লেগে চলেছে। তো স্পটিফাই এক্ষেত্রে আমাদের জন্য একটা সলিউশন বলা যায়। প্লিজ আমাদেরকে ফলো করে দিও, স্পটিফাইতে শুনতে থাকো। আচ্ছা, আজ তোমাদের জন্য থাকছে একটা পুলিশ প্রসিডিউরাল এবং টেরর থ্রিলার বড় গল্প, শ্রীর কলমে শয়তানের নক্ষত্র। আজ মুখ্য ভূমিকায় থাকছেন প্রখ্যাত বাচিক শিল্পী সায়নদীপ ব্যানার্জি। তোমরা নিশ্চয়ই তার গলার শুনেছো এবং বিশাল বড় ফ্যান আমি জানি। তো এর আগে গোয়েন্দা হলেন পরাশর বর্মা গল্পে, তার ভয়েস পেয়েছো থ্রিলার ল্যান্ডে, আর অনেকের রিকোয়েস্টে তাকে আমরা আবার নিয়ে এলাম। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের গল্প, শ্রীর কলমে শয়তানের নক্ষত্র। এক মনে নিজের কেবিনে একগাদা ফাইলের ভেতর মুখ ডুবিয়ে বসেছিল দীপ। হঠাৎ অরিত্রকে ব্যস্তভাবে ঘরে ঢুকতে দেখে মুখ তুলে তাকায়। স্যার, নিউজটা শুনেছেন? গতকাল ভোরবেলায় রেড রোজ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের নিউ রিসর্টটায় যে ব্লাস্টটা ঘটেছে সেটার কথা বলছো কি? কি ডেঞ্জারাস ঘটনা স্যার। ভাগ্যিস রিসর্টটা এখনো ওপেন হয়নি, তাহলে তো আরও অনেক লোক মারা যেতে পারতো। আর আপনি এমন ঠান্ডা গলায় বলছেন যেন নতুন একটা অ্যামিউজমেন্ট পার্ক খোলার নিউজ। অরিত্রর কথার ভঙ্গিতে হেসে ওঠে ক্রাইম ব্রাঞ্চ সিআইডির তরুণ সিনিয়র অফিসার সায়নদীপ চৌধুরী ওরফে দীপ। অরিত্র গুপ্ত তার সহকর্মী। যদিও পদমর্যাদা ও বয়স উভয় দিক থেকেই সায়নদীপ অরিত্রর সিনিয়র, তবে প্রায় 2.5 বছর একসঙ্গে কাজ করায় তাদের মধ্যে পারস্পরিক সম্পর্কটা ধীরে ধীরে অনেকটাই সহজ ও সাবলীল হয়ে উঠেছে। সায়নদীপের চেহারার মধ্যে কৈশোরের একটা মৃদু চাপল্য মিশে আছে। হাসলে ভারী মিষ্টি দেখায় তাকে। আসলে কি জানো অরিত্র, দিনরাতেই ক্রাইম আর ক্রিমিনালদের পেছনে ছুটোছুটি করতে করতে স্বাভাবিক নিউজগুলোই বরঞ্চ আমাদের কাছে বেশি অস্বাভাবিক মনে হয়। তার চেয়ে এইসব খুনোখুনি, ব্লাস্ট এসব শুনলে মনে হয় না, এই তো নিজেদের সহজাত নর্মাল অ্যাটমসফিয়ারে বিরাজমান রয়েছি। আপনার কথা শুনে তো মনে হচ্ছে আপনি সিআইডি ক্রাইম ব্রাঞ্চের গোয়েন্দা নন, বরং এক আন্ডারগ্রাউন্ড ডন। কে জানে, হতেও পারে হয়তো। সর্ষের মধ্যেই তো ভূত থাকে অনেক সময়। যাই হোক, ফালতু কথা ছেড়ে কাজের কথায় আসা যাক। আসল ইনফরমেশনটা শুনেছো? কোন ইনফরমেশন স্যার? এই রেড রোজ রিসর্ট ব্লাস্টের কেসটা কিন্তু এখন ক্রাইম ব্রাঞ্চের আন্ডারে চলে এসেছে। এডিজি স্যারের স্পেশাল কমান্ডে কেসটা আমাদেরকেই লিড করতে হবে, সাথে ক্রাইম ব্রাঞ্চের এন্টায়ার টিম থাকবে। চাপ বাবা, আমি তো কিছু জানতেই পারলাম না। জানতে পারোনি কারণ ইনফরমেশনটা আজ সকালেই এসেছে। অ্যাকচুয়ালি এই মিশনটা একটু সিক্রেটলি হ্যান্ডেল করার নির্দেশ আছে, সেই কারণেই আমাদের ইনভলভমেন্টের খবরটা এখনই সেভাবে অ্যানাউন্স করা হয়নি। কিন্তু এত সিক্রেসির কারণ কি স্যার? গুড কোয়েশ্চেন। ব্লাস্টটা ঘটার ঠিক 1 সপ্তাহ আগে দৈনিক সুপ্রভাত নিউজ পেপারে অদ্ভুত একটা বিজ্ঞাপন বেরিয়েছিল, দেখেছিলে নিশ্চয়ই। কথাটা বলেই টেবিলের ওপর ইতস্তত ছড়িয়ে থাকা ফাইলগুলোর ভিড়ের মধ্যে থেকে একটা নিউজ পেপারের কাটিং অরিত্রর দিকে এগিয়ে দেয় সে। দৈনিক সুপ্রভাত নিউজ পেপারের 15ই মার্চ তারিখের একটা বিজ্ঞাপন। সত্যি ভারী অদ্ভুত বিজ্ঞাপনটা। বিজ্ঞাপনদাতা সংস্থা বা ব্যক্তির নাম লেখা নেই কোথাও, শুধু ছোট্ট করে একটা বক্সের মধ্যে কয়েকটা লাইন লেখা আছে মাত্র। নক্ষত্রের পতন তো অনেকেই দেখেছে, কিন্তু শয়তানের ডানায় আগুন লেগেছে এবার, তাই এখন নক্ষত্রের উত্থান দেখবে সবাই। এইটা আবার কি?
কোনো সিনেমা প্রোডাকশন হাউসের কোনো ওই হিরো টিরো লঞ্চ করবার কোনো স্ট্র্যাটেজি নাকি? বিষয়টা এত সহজ নয় অরিত্র। অবশ্য তোমার দোষ নেই। অনেকেই হয়তো এই বিজ্ঞাপনটা দেখে তোমার মতোই কোনো ফিল্ম প্রোডাকশনের স্টান্ট মার্কা বিজ্ঞাপন বলে ভেবে নিয়েছিল, বাট কালকের ব্লাস্টের পর এই বিজ্ঞাপনটা সম্পর্কে একটা নতুন অ্যাঙ্গেল উঠে এসেছে। তুমি শুনেছো কিনা জানি না, 90-এর দশকে দ্য ডেভিল স্টার নামে একটা সিক্রেট আন্ডারওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন গড়ে উঠেছিল। বহু জায়গায় ব্লাস্টিং, মাস্কিলিং, স্মাগলিং এইসব বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজকর্মের মাধ্যমে সমাজে সন্ত্রাস ছড়ানোই ছিল এদের প্রধান কাজ। বাট পরবর্তী সময়ে মেবি গ্রুপ মেম্বারদের মধ্যে ইন্টারক্ল্যাশিংয়ের ফলেই নষ্ট হয়ে যায় গ্রুপটা। কেউ কেউ আবার পুলিশের হাতে ধরাও পড়ে। কিন্তু স্যার, এত বছর আগের একটা গুপ্ত সংগঠনের সঙ্গে এখনকার এই ঘটনার কি সম্পর্ক? সম্পর্কও আছে। অন্তত হায়ার অফিসিয়াল অ্যাসোসিয়েটসরা তো সেই রকমই সন্দেহ করছেন, আর সেজন্যই মূলত এত গোপনীয়তা। তাছাড়া রিসোর্টটার যিনি মেইন মালিক, তার উচ্চ রাজনৈতিক মহলে বেশ যোগাযোগ আছে। তাই হেন লোকের এত বড় একটা বিজনেস শুরু হওয়ার আগেই ডুবে গেল, কত টাকার লোকসান বলো তো? এমন হেভিওয়েট ভিআইপির অনারে তদন্তের ওপর কিছুটা জোর দেওয়া হচ্ছে। বুঝতেই তো পারো, ক্ষমতাশালী লোক, এদের খোসামত করাটা এখন একটা রীতি হয়ে গেছে। অ্যাসোসিয়েশনটার নামটা একটু খেয়াল করো, দ্য ডেভিল স্টার। আর পেপার কাটিংটার বিজ্ঞাপনটাও দেখো, ওখানে নক্ষত্র অ্যান্ড শয়তান শব্দটা মার্ক করো। বুঝতে পারলে কিছু? মানে আপনি বলতে চাইছেন ওই বিজ্ঞাপনটার মাধ্যমে একটা সিক্রেট আন্ডারওয়ার্ল্ড অ্যাসোসিয়েশনের কথা বলা হচ্ছিল? কিন্তু যারা এত বড় অপরাধী, তারা এমন ঢাকঢোল পিটিয়ে নিজেদের অপরাধের আগাম ইঙ্গিত কেন দেবে? বলতে পারো এই ইঙ্গিত দেওয়ার ব্যাপারটার জন্যই এত বছর পর দ্য ডেভিল স্টারের নামটা আবার উঠে এসেছে। অ্যাকচুয়ালি এই সিক্রেট গ্রুপটার অপরাধ সংঘটিত করার একটা অদ্ভুত স্টাইল ছিল। এরা যে কোনো রকম অপারেশন করার আগে একটা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করত। ব্যাপারটা ওই কোয়াইট প্রশাসনিক ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার মতন আর কি। মানে হচ্ছে, দেখো, আমরা বুক ফুলিয়ে তোমাদের আগে থেকে জানিয়ে যা করার করতে চলেছি, এবার ক্ষমতা থাকলে আমাদের আটকে দেখাও, এই গোছের অ্যাটিটিউড আর কি। এ তো একেবারে বলিউডের প্লট। কোথাও একটা কিছু গোলমাল হচ্ছে হে অরিত্র, একটা কিছু। স্যারের মুখে এই চিন্তার ছাপ এবং সঙ্গে পেন ঘোরানো দেখাটা অরিত্রর কাছে কোনো নতুন ব্যাপার নয়। এর অর্থ সে ভালো মতোই জানে। নিশ্চয়ই তদন্তের কোনো একটা ব্যাপার দ্বীপের ঠিক পছন্দ হয়নি, আর সেটাই এত ভাবাচ্ছে তাকে। কি গোলমাল স্যার? যদি এটা কোনো অপরাধ সংগঠনেরই কাজ হয়, তবে তারা একটা ফাঁকা রিসর্টকে কেন টার্গেট হিসেবে বেছে নেবে? তারা তো এমন কোনো জায়গাতেই ব্লাস্টটা করাতে চাইবে যেখানে প্রচুর মানুষের সমাগম হবে। তার পরিবর্তে কিনা একটা আন্ডার কনস্ট্রাকশনে থাকা রিসর্ট বিল্ডিংকে টার্গেট করা হলো, যেখানে কেউ ছিলই না মাত্র 4 জন সিকিউরিটির লোক ছাড়া। তার মধ্যে একজন আবার ছুটিতে ছিল সেদিন। ব্লাস্টটা যদি অন্য টাইমে হতো তাহলেও অন্তত কিছু লেবারের প্রাণের আশঙ্কা ছিল। বাট দ্য স্ট্রেঞ্জ থিং ইজ, ব্লাস্টটা এমন সময় হলো যে সেখানে সেই সময় কোনো লেবার বা আদার কেউ ছিল না, মাত্র 3 জন সিকিউরিটি ছাড়া। এত বড় ব্লাস্ট, পুরো রিসর্টটা নষ্ট হয়ে গেল, অথচ ক্যাজুয়ালিটি মাত্র 3 জন। স্ট্রেঞ্জ, ভেরি ভেরি স্ট্রেঞ্জ। আচ্ছা স্যার, এটা তো কোনো পার্সোনাল শত্রুতা থেকেও হতে পারে, কিংবা অ্যাক্সিডেন্টালিও হতে পারে। অ্যাক্সিডেন্ট তো ডেফিনেটলি নয়, কারণ ওখানে যে বিস্ফোরকটা পাওয়া গেছে সেটা এমন একটা এক্সপ্লোজিভ যেটা কেউ প্ল্যান্ট না করলে হঠাৎই কোনো জায়গায় আসতে পারে না। এ ধরনের এক্সপ্লোজিভ সাধারণত জঙ্গি সংগঠনগুলোই বেশি ব্যবহার করে। তার উপর ওই অদ্ভুত বিজ্ঞাপনটা, যদিও ওটার সাথে এই ঘটনার যে কোনো লিঙ্ক আছে সেটা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না, বাট পসিবিলিটি তো একটা থেকেই যায়। পার্সোনাল কোনো রাইভালরির অ্যাঙ্গেলও থাকতে পারে।
বাট সেটা আপাতত তদন্ত সাপেক্ষ। তবে হ্যাঁ, ভেতরের কোনো লোক এই ঘটনার সাথে নিশ্চিতভাবে জড়িত আছে। যাই হোক, মোটের ওপর সঠিকভাবে এখনই কিছু বলা যাচ্ছে না। হে, আজ বিকেলে একবার রেড রোজ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ম্যানেজিং ডিরেক্টরের সাথে দেখা করতে যেতে হবে। লোকেশনটাও তোমাকে টেক্সট করে দিয়েছি, পৌঁছে যেও। আমার কতকগুলো কাজ আছে, সেগুলো মিটিয়ে নিয়ে আমি ডাইরেক্ট ওখানে চলে যাব। ক্লিয়ার? অরিত্র মাথা নেড়ে সম্মতি জানায়। দীপ চেয়ার ছেড়ে উঠে যায়। ঘড়িতে প্রায় 5:30 বাজছে। দীপ আর অরিত্র এখন রেড রোজ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ম্যানেজিং ডাইরেক্টর রাতুল সেনের সুসজ্জিত অফিসের বাতানুকূল ঠান্ডা ঘরে বসে। রাতুল লোকটাকে এক ঝলকে দেখে বেশ শৌখিন বলেই মনে হয়। ব্যাকব্রাশ করে আঁচড়ানো পরিপাটি চুল, ক্লিন শেভ করা ফর্সা মসৃণ চোয়াল। বয়স 40-এর কোঠা পেরিয়েছে মাত্র। দীপ চুপ করে বসে এক দৃষ্টে লোকটার দিকে তাকিয়েছিল। অরিত্র আর দেরি না করে তার জিজ্ঞাসাবাদের পর্ব শুরু করে। আপনাদের কোম্পানি মূলত কি কি নিয়ে ডিল করে? আমাদের হোটেল, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের বিজনেস। কলকাতায় অলরেডি আমাদের কয়েকটা পাব, হোটেল, রিসর্টস ইত্যাদি আছে। তবে কলকাতা থেকে অন্যান্য শহরেও আমরা এক্সপ্যান্ড করছি। আচ্ছা, নিউ রিসোর্টটা কবে ওপেন হওয়ার কথা ছিল? ওটা এবছর পুজোর সময় ওপেন করার কথা ছিল। অনেক প্ল্যানিং ছিল প্রজেক্টটা নিয়ে। হঠাৎ করে যে এমন কিছু হয়ে যাবে কেউই আন্দাজ করতে পারেনি। এত বড় একটা রিসোর্ট, আপনারা সেরকম কোনো সিকিউরিটির ব্যবস্থা করেননি? রিসর্টটা তো আন্ডার কনস্ট্রাকশন ছিল। বিল্ডিং কমপ্লিট হয়ে গেলেও ডেকোরেশনের কাজ চলছিল, তাই হেভি সিকিউরিটির ব্যবস্থা ছিল না। কিন্তু 4 জন আর্মড গার্ড 24 ঘন্টা শিফট চেঞ্জ করে করে ডিউটি দিত। আর তার মধ্যে একজন সেদিন ছুটিতে ছিল। সেই রকমই তো শুনেছি। আচ্ছা, কারা কারা ওই রিসোর্টে কাজ করতো, মানে ইনক্লুডিং গার্ডস অ্যান্ড লেবারার্স? তাদের একটা লিস্ট দিতে পারবেন? দেখুন, আমি তো কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। এত মাইক্রো ম্যানেজ করে আমার পক্ষে পসিবল নয়। তবুও এমপ্লয়ীদের মারফত যতটা সম্ভব সমস্ত ডিটেল ইনফরমেশন গ্যাদার করে আপনাদের পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। ওকে, আরও কয়েকটা প্রশ্ন ছিল। ওকে, কিন্তু আমার একটা মিটিং আছে, সো একটু তাড়াতাড়ি করুন প্লিজ। আপনাদের সঙ্গে অন্য কোনো কোম্পানির চূড়ান্ত কোনো রকম রাইভালরি ছিল কি? মানে ব্লাস্টটা ব্যবসায়িক শত্রুতার বশে কেউ ঘটিয়েছে কি না, সেটা একটু খতিয়ে দেখা দরকার। দেখুন, বিজনেস লাইনে রাইভালরি তো লেগেই থাকে, কিন্তু তাই বলে যদি এমনভাবে ব্লাস্ট করাতে হয় তাহলে তো শহরে আর একটা বিজনেসও অবশিষ্ট থাকবে না। ইন্টার ক্ল্যাশই শেষ হয়ে যাবে। তার মানে আপনারা কাউকে সন্দেহ করেন না? দেখুন স্যার, যতই হোক না কেন আমি কিন্তু কোম্পানির মালিক নই, ম্যানেজিং ডাইরেক্টর মাত্র। আমার সন্দেহ করা বা না করায় আলটিমেটলি কিছুই যায় আসে না। আর পার্সোনাল ওপিনিয়নের কথা যদি বলেন তাহলে বলবো এই ব্যাপারে আমি পুরোটাই ব্ল্যাঙ্ক। তদন্ত করাটা তো আপনাদের ডিউটি, তাই না? ওকে মিস্টার সেন, আজকের মতো আমরা চলি তাহলে। থ্যাঙ্কস ফর ইউর কাইন্ড কোঅপারেশন। পরে দরকার হলে আবার কন্ট্যাক্ট করে নেব, কেমন? কথাটা বলেই চেয়ার ছেড়ে উঠে পড়ে দীপ। স্যারকে উঠতে দেখে অরিত্র আর কোনো কথা না বলে উঠে দাঁড়ায়। মিস্টার সেনের কেবিন ছেড়ে বেরিয়ে আসছিল ওরা, হঠাৎ কি একটা খেয়াল হতে দাঁড়িয়ে পড়ে দীপ। তারপর মিস্টার সেনের দিকে ফিরে তাকায়। সরি টু বদার ইউ এগেন মিস্টার সেন, বাট ওয়ান লাস্ট কোয়েশ্চেন। বলছি, আপনি কি কোনোভাবে ইন্ডাস্ট্রিয়ালিস্ট মিস্টার প্রকাশ সেনের সাথে কানেক্টেড, যিনি বেশ কয়েক বছর আগে হঠাৎ মিসিং হয়ে যান? মিস্টার সেনের মুখে কেমন একটা অস্বস্তির চিহ্ন ফুটে ওঠে, যদিও পর মুহূর্তেই নিজেকে সামলে নেন তিনি। হ্যাঁ, আমার আঙ্কেল হন। দীপ আর কিছু না বলে অরিত্রকে নিয়ে কেবিন ছেড়ে বেরিয়ে আসে। মিস্টার সেনের অফিস থেকে বেরিয়ে ওরা সোজা দ্বীপের 17/C পাম এভিনিউ স্ট্রিটের ফ্ল্যাটে চলে এসছে। দ্বীপের দোতলার ঘরে বসেই জরুরি কথা হচ্ছিল ওদের। অরিত্র ছাড়াও অফিসের নবনীল চ্যাটার্জি ওরফে নীল আর অফিসার দৃষ্টি বসে আছে ওদের সঙ্গে। দৃষ্টি মাস কয়েক হলো ওদের টিমে জয়েন করেছে। গায়ের রং একটু চাপা,
খুব বুদ্ধিদীপ্ত চেহারা আর ছিপছিপে গড়নের আপাত শান্ত এই মেয়েটার চোখে একটা অদ্ভুত গভীরতা আছে। নভনীল দিদির বিয়ে উপলক্ষে ছুটিতে ছিল বেশ কয়েকদিন। ছুটি কাটিয়ে সবে 3 দিন হলো আবার জয়েন করেছে। দৃষ্টি আর নভনীল এর মধ্যেই রিসর্টটার আশপাশটা বেশ কিছু খোঁজখবর করে দেখেছে। স্যার, রিসর্টটা যে জায়গায় ছিল সেটা লোকাল রেসিডেন্সিয়াল এরিয়া থেকে বেশ কিছুটা দূরে। কাছে একটা মার্কেট প্লেসও আছে, যদিও থ্যাঙ্কফুলি সেটা এক্সপ্লোসিভ রেঞ্জের বাইরে ছিল, না হলে ক্যাজুয়ালিটিস বাড়তে পারত। আচ্ছা, মার্কেটের কোনো লোকজনের সাথে কথা হয়েছে কি? জুনিয়র অফিসাররা তো কথা বলেই ছিল অনেকের সঙ্গে। আমরা নিজেরা গিয়েও মার্কেট সেক্রেটারির সঙ্গে কথা বলে এসেছি। গুড। কারো কথায় কোনো রকম অসঙ্গতি? এনিথিং দ্যাট মাইট সিমস স্ট্রেঞ্জ টু ইউ? ছোট বড় এনি কাইন্ড অফ ডাউট? তেমন কিছু তো মনে পড়ছে না স্যার, তবে মার্কেটের কেউই রিসর্টটার ব্যাপারে খুব একটা কিছু জানতো না। ওখানে একটা বড় এরিয়া জুড়ে রিসর্ট তৈরি হচ্ছিল, এটুকুই জানতো সবাই। একটা কথা স্যার, হয়তো তেমন কিছুই নয়, ওই মার্কেট সেক্রেটারি জেরা করার সময় একটা অদ্ভুত তথ্য দিয়েছিল। কয়েকদিন ধরে মার্কেটে নাকি একটা ভারী মজার ব্যাপার ঘটছিল। কি ঘটনা? কদিন ধরেই মার্কেটের কেউ নাকি দোকান খুলতে গিয়ে গোলাপের গোছা কুড়িয়ে পেয়েছে। দোকান খুলতে গিয়ে অনেকেই নাকি ছেঁড়া গোলাপের অসংখ্য পাপড়ি পড়ে থাকতে দেখেছে। এমনকি সেক্রেটারি নিজের অফিসের সামনেও 2 দিন আগে গোলাপের ছেঁড়া পাপড়ি পড়ে থাকতে দেখেছিল ওর কর্মচারীরা। প্রথমটায় কেউ অতটা গুরুত্ব দেয়নি, তারপর পরপর বেশ কয়েকদিন একই ঘটনার রিপিটেশন হওয়ায় ব্যাপারটা নজরে আসে অনেকের। তবে ওদের মতে এটা নাকি কোনো স্থানীয় পাগলের কীর্তি। কয়েক সপ্তাহ আগেই নাকি আগমন ঘটেছে তার। অনেকেই দেখেছে পাগলটাকে, এই এদিক ওদিক ঘুরে বেড়ায়, লোক দেখলেই উল্টোপাল্টা ছড়া কাটে। কেউ আর গোলাপের পাপড়িগুলো নিয়ে ঘাঁটাঘাঁটি করতেও দেখেছে লোকটাকে। আমরা জিজ্ঞাসাবাদ করে ফেরার পথে দেখেছি লোকটাকে, আমাদের দেখে দৌড়ে এসেছিল, কি যেন সব বিড়বিড় করছিল। গোলাপের পাপড়ি? অদ্ভুত তো। ও কিছু না, পাগলটা মনে হয় খুব রোম্যান্টিক্যালি তার গার্লফ্রেন্ডকে প্রপোজ করবে, তাই আগে ভাগে নানান জায়গায় গোলাপ টোলাপ ছড়িয়ে একটু ট্রায়াল দিয়ে নিচ্ছে আর কি। তাছাড়া গোলাপ আর এক্সক্লুসিভ দুটো সম্পূর্ণ আলাদা ক্যাটাগরির প্রোডাক্ট, এদের মধ্যে কোনো সম্বন্ধ থাকতে পারে বলে আমার মনে হয় না। এক্সপ্লোসিভ, ছেঁড়া গোলাপ, রেড রোজ, ভালো আইডিয়া দিলে তো অরিত্র। কি হলো স্যার? আমি কি কিছু ভুল বলে ফেললাম নাকি? না হে না, বড় ভালো কথা বললে তুমি। তোমার কথাতেই তো গোলাপের সঙ্গে কাঁটার থুড়ি এক্সপ্লোসিভের যে কোনো সম্পর্ক থাকলেও থাকতে পারে, সেটাই কিছুটা গেস করতে পারছি বলে মনে হলো। অরিত্র, তোমাকে সকালে দ্য ডেভিল স্টার গ্রুপটার ব্যাপারে একটা কথা বলেছিলাম, খেয়াল আছে? বলেছিলাম এরা নিজেদের অপারেশনগুলো করার আগে কিছু কিছু ইঙ্গিত দিয়ে যেত। যে কোম্পানির রিসোর্টে ব্লাস্টটা হলো তার নাম রেড রোজ, মানে লাল গোলাপ। কাজেই সপ্তাহ কয়েক ধরে সেই রিসর্ট সংলগ্ন লোকাল মার্কেটের নানা জায়গায় গোলাপের ছেঁড়া পাপড়ি পড়ে থাকা কোয়াইট স্ট্রেঞ্জ লাগছে না? আচ্ছা, এমনও তো হতে পারে গোলাপের ছেঁড়া পাপড়িগুলো ছড়িয়ে দিয়ে কেউ বা কারা ইঙ্গিত দিতে চেয়েছিল যে রেড রোজের নিউ রিসর্টটাও ওই গোলাপগুলোর মতোই ছিন্ন ভিন্ন অবস্থা হবে। যদিও সবটাই আমার গেস, বাট তবুও মনে হলো জাস্ট। আচ্ছা, ওই পাগলটা তোমাদের দেখে কি বলেছিল মনে আছে? এক্স্যাক্ট তো মনে নেই, কিন্তু ওই কবিতা গোছের কিছু, গোলাপ যখন পড়বে ছিঁড়ে শয়তান আসবে ফিরে, এরকমই কিছুটা বলছিল, ঠিক মনে নেই। তুমি একটা কাজ করো তো নীল, আগামীকাল সকালেই একবার ওই পাগলটার খোঁজ করো। আমার কেন জানি না একটা সন্দেহ হচ্ছে। অরিত্র, তুমি রাতুল সেনের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ভালো করে খোঁজ খবর নাও, অ্যান্ড ভিকটিম সিকিউরিটিদের বাড়ির লোকেদের সাথে পারলে যোগাযোগ করো। তাছাড়া যে লোকটা সেদিন ছুটিতে ছিল ওর সাথেও একটু কথা বলো। আর মিস বোস, আপনি এক্ষুনি একবার ওই দৈনিক সুপ্রভাতের অফিসে কারোর সঙ্গে একটা কন্ট্যাক্ট করে বিজ্ঞাপনটার ব্যাপারে একটু খোঁজ নিন। আজ সকালেই আমাদের তরফ থেকে ওদের অফিসে যোগাযোগ করা হয়েছিল, ওরা বলেছিল জানাবে। দেখুন যদি বিজ্ঞাপনদাতার কোনো ট্রেস পাওয়া যায়। ওকে স্যার। ঘর ছেড়ে বেরিয়ে যায় দৃষ্টি। নীল আর অরিত্র উঠতে যাচ্ছিল, দীপ হঠাৎ
অরিত্রর দিকে তাকিয়ে মুচকি হাসে। তারপর বাইরে দরজার দিকে একবার তাকিয়ে নিয়ে চোখ টিপে বলে, অরিত্রর সাজ পোশাকের ঘটা আজকাল একটু বেড়েছে বলে মনে হচ্ছে। কি ব্যাপার? হ্যাঁ, তুমিও কি আজকাল ওই পাগলটার মতো ট্রায়াল ফায়াল দিচ্ছ নাকি? তা দিতেই পারো, বাট দেখো শেষকালে আবার এক ফুল দোমালি না হয়ে যায়। দ্বীপের কথার ইঙ্গিতটা বুঝতে পেরে নীল আর অরিত্র দুজনের মুখই লাল হয়ে ওঠে, যদিও পর মুহূর্তেই নিজেদের আড়ষ্ট ভাবটা কাটিয়ে ওঠে তারা। তা স্যার, ফুল একটা হোক বা দুটো, আপনার মতো হ্যান্ডসাম বনওয়ালি থাকতে অন্য কারোর হাতে তালি বাজানো ছাড়া আর তো কোনো উপায় থাকবে না। না, সবই তো ঠিক আছে, কিন্তু একটা ব্যাপার আমার মাথা থেকে কিছুতেই যাচ্ছে না। একটা সিক্রেট আন্ডারওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন, যেটা বলতে গেলে হারিয়েই গিয়েছিল প্রায়, সেটা হঠাৎ এত বছর পরে ফিরে এলো। বাট তারাই যদি হবে, তবে এত ছোটোখাটো একটা ইনসিডেন্ট, এমনকি নিয়ারেস্ট লোকেশনে একটা মার্কেট পর্যন্ত ছিল, সেখানেও যদি ব্লাস্টটা হতো তাহলেও একটা মানে পাওয়া যেত। শয়তান ফিরে তো এসেছে ঠিকই, কিন্তু এই শয়তানের পুনরুত্থানের পেছনে আবার অন্য কোনো শয়তানির গল্প নেই তো? ভালো করে ভেবে থাক রাজু, তুই তুই কিন্তু এটা ঠিক করছিস না। আমাকে মেরে ফেললে তোর কি লাভ? তোর সাথে আমার কোনো দুশ্মনী নেই নারায়ণ, কিন্তু বসের যে অর্ডার আছে তাই তো তোকে সরাতেই হবে, তাই না? এক পা করে পেছন দিকে সরতে সরতে ভয়ার্ত গলায় কোনো মতে কথাগুলো উচ্চারণ করে মানুষটা। তুই তুই ভুল কাজ করছিস, তুই খুব বড় ভুল করছিস তুই। দেখ দেখ, এটা একটা গোটা পিরামিডের মতো সাজানো। আমরা সবাই পিরামিডের নিচের তলার লোক। আজ আমি মরবো, কাল তুই মরবি। একটা একটা করে পিরামিডের সবকটা শাড়ি ধসে পড়বে, শেষে শেষে চূড়াটাই পড়ে থাকবে, আর কিচ্ছু থাকবে না। পর পর দুটো গুলির শব্দ, আর একটা দেহ মাটিতে পড়ে। রাজু আশপাশটা একবার চোখ বুলিয়ে ভালো করে দেখে নেয়, তারপর খুব সাবধানে নিচু হয়ে মৃত নারায়ণের পকেটে ছোট্ট কি যেন একটা রেখে দেয়। এখন শুধু লাশটা সরাবার অপেক্ষা। হাত দিয়ে একবার মুখটা মুছে নেয় রাজু। ধীরে ধীরে তার মুখে একটা আলতো চেরা হাসি ফুটে ওঠে। স্যার, আপনার কথা মতো সকালেই ওই পাগলটাকে ট্রেস করার জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম। মার্কেটটা এসে দেখি এই অবস্থা। দৃষ্টি আর অরিত্র আজকের স্পটে আসেনি। তারা আপাতত দ্বীপের দেওয়া কাজ নিয়েই ব্যস্ত। ফরেন্সিক ডিপার্টমেন্টের লোক ইতিমধ্যে চলে এসেছে। অতি উৎসাহী লোকাল জনতার ভিড়ও কিছুটা পাতলা হয়ে এসেছে এখন। বাজারের অপেক্ষাকৃত নির্জন একটা গলির শেষ প্রান্তে পড়েছিল বডিটা। সকালে জমাদার ঝাঁট দিতে এসে প্রথম আবিষ্কার করে। রাস্তার ওপর উপুড় হয়ে পড়েছিল লোকটা। মাথার পেছনটা রক্তে ভেসে যাচ্ছিল, আর সেই রক্তের মধ্যেই কে যেন একটা পেন্টাগ্রাম এঁকে দিয়ে গেছে। সম্ভবত অতর্কিতে পেছন থেকে ভারী কোনো পাথর জাতীয় কিছু দিয়ে মাথায় আঘাত করায় মৃত্যুটা ঘটেছে। ক্রাইম স্পটটা একবার ভালো করে দেখে নেয় দ্বীপ। তারপর ভিকটিমের রক্তের মধ্যে আঁকা অদ্ভুত চিহ্নটা মনোযোগ দিয়ে খুঁটিয়ে দেখতে থাকে সে। একটা পাগলকে এরকম ব্রুটালি খুন করার পেছনে কি কারণ থাকতে পারে স্যার? নীল, তুমি ধরেই নিচ্ছ কেন যে লোকটা পাগল? সবসময় যেটা হয় সেটা দেখা যায় না, আর যেটা দেখা যায় সেটা হয় না। লোকটাকে এখনো চিনতে পারলে না তো? দ্বীপের কথায় মৃতদেহটার দিকে আবারও ভালো করে তাকায় নীল। রক্তে ভেজা এক মাথা উস্কো খুস্কো চুল, পরনে ছেঁড়া নোংরা পোশাক। লোকটাকে দেখে পাগল ছাড়া আর কিছু মনে হয় না। রাজকুমার মল্লিক। পুলিশ পাড়ায় একে সবাই রাজু মাস্তান বলেই চেনে। গত 2 বছর ধরে কন্টিনিউয়াসলি পুলিশের চোখে ধুলো দিয়ে ঘুরে বেড়াচ্ছিল। মুহূর্তে নামটা মনে পড়ে যায় নীলের। তাই সেই দিন পাগলটাকে খুব চেনা চেনা লেগেছিল তার। এত বড় দাগি ক্রিমিনালকে হাতের নাগালে পেয়েও চিনতে পারল না।
নিজের নির্বুদ্ধিতায় নিজের ওপরেই রাগ হয় তার। কিন্তু লোকটা এখানে পাগল সেজে ঘুরে বেড়াচ্ছিল কেন? শুধুই কি পুলিশের চোখে ধুলো দেবার জন্য? আর ওইটা কিসের চিহ্ন স্যার? প্রশ্ন প্রশ্ন, অনেকগুলো প্রশ্ন। একটা কাজ করো তো, যত তাড়াতাড়ি সম্ভব ইনফর্মাল লাগিয়ে রাজকুমার ওরফে রাজুর প্রেজেন্ট ওয়্যারঅ্যাবাউটস খুঁজে বের করার চেষ্টা করো। আমার মন বলছে ওর কাছে কিছু না কিছু ইনফরমেশন তো নিশ্চয়ই ছিল। আর কি যেন জিজ্ঞেস করছিলে? ও, ওই সাইনটা, ওটা একটা লোগো, একটা সিক্রেট গ্রুপের লোগো। সেই ডেভিল স্টার এখানেও? স্যার, লাস্টে অল্প ক্যাজুয়ালিটিস দেখে আপনার মনে তো ঠিক শান্তি হচ্ছিল না। প্লটে আরও খানিক জটিলতা চাইছিলেন। সিক্রেট অ্যাসোসিয়েশনের হাঙ্গামা তো ছিলই, এবার তার সঙ্গে একটা খুনও যোগ হয়ে গেল। অরিত্রর কথায় কোনো উত্তর দেয় না দীপ। সকালে ক্রাইম স্পট ভিজিট করার পর থেকে অফিসে এসে কাজে মুখ ডুবিয়ে বসে আছে সে। দুপুরে লাঞ্চ পর্যন্ত করতে পারেনি। আর এখন সন্ধে প্রায় 6:30 বাজতে চললেও তার বাড়ি যাবার কোনো হেলদোল নেই। দৃষ্টি এসে ঘুরে গেছে একবার। নিউজের অফিস থেকে বিজ্ঞাপনদাতার নাম, ঠিকানা সবই পাওয়া গেছে, তবে লোকটাকে তার ঠিকানায় পাওয়া যায়নি। লোকটার নাম নারায়ণ দাস। আপাতত এই নারায়ণ দাস লোকটাকে ট্র্যাক করার চেষ্টা করছে পুলিশ। আর এদিকে অরিত্র দ্বীপের কথা মাফিক সারা দিন ঘোরাঘুরি করে মোটামুটি সমস্ত ইনফরমেশন জোগাড় করে এইমাত্র ঘণ্টাখানেক আগে ফিরেছে। ইনফরমেশনগুলো দেওয়ার জন্য প্রায় মিনিট 20 ধরে দ্বীপের সঙ্গে কথা বলার চেষ্টা করেছে সে, কিন্তু দ্বীপের যেন কোনো দিকেই কোনো ভ্রুক্ষেপ নেই। এক মনে তখন থেকে কি এক গভীর চিন্তায় মগ্ন হয়ে আছে সে। খুনের খবরটা অরিত্র আগেই শুনেছিল, কিন্তু ডিটেলসগুলো অফিসে এসে জেনেছে। বলো, কি কি খবর পেলে? রাতুল সেনের ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি ক্লিয়ার। লোকটা আগে একটা নামি প্রাইভেট ফার্মে চাকরি করত। বর্তমানে প্রায় 5.5 বছর ধরে এই রেড রোজ গ্রুপ অফ কোম্পানিজের সঙ্গে যুক্ত আছে। প্রথম দিকে একজন সাধারণ এমপ্লয়ি হিসেবে জয়েন করেছিল, পরে ধীরে ধীরে উন্নতি করে এই জায়গাটায় এসে পৌঁছেছে। এছাড়া বেশ কিছু উঁচু মহলের সঙ্গেও লোকটার জানাশোনা আছে। তবে আপনি সেদিন মিস্টার সেনের যে কাকার কথা বলেছিলেন, মানে মিস্টার প্রকাশ সেন, ওই লোকটা কিন্তু যথেষ্ট গোলমেলে। এক সময়কার নাম করা বিজনেস টাইকুন হঠাৎ কি একটা কেসে জড়িয়ে পড়েন এবং তারপরই খুব সন্দেহজনকভাবে মিসিং হয়ে যান। সেই সময় কিন্তু মিডিয়া এটা নিয়ে যথেষ্ট তোলপাড় করেছিল। তবে শেষমেশ লোকটার কোনো ট্রেস পাওয়া যায়নি। তবে পুলিশ সন্দেহ করেছিল লোকটার সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের যোগাযোগ থাকতে পারে। বাঁকা পথে বেশ কিছু মাঙ্কি বিজনেস ছিল লোকটার, সম্ভবত সেই কারণেই বিজনেস ইন্ডাস্ট্রিতে এত চট করে উত্থান তার। তবে সব কিছুরই একটা নেগেটিভ ইম্প্যাক্ট থাকে। শেষের দিকে সম্ভবত এই সমস্ত ছেড়ে বেরোতেই চাইছিলেন ভদ্রলোক, তাই হয়তো তাকে সরিয়ে দেওয়া হলো। আর ভিকটিমদের ফ্যামিলির সঙ্গে কথা বলেছি, একটা এজেন্সি মারফত হায়ার করা হয়েছিল ওই গার্ডদের। সেখান থেকেই সব ডিটেলস পেয়ে যাই। 3 জনই কলকাতার বাইরের লোক, কাজের সূত্রে এখানে এসেছিল। বাড়ির অবস্থা কারোরই খুব একটা ভালো নয়। একটা সাডেন ধাক্কায় প্রত্যেকের ফ্যামিলি একটু ভেঙে পড়েছে আর কি। তো তা রেড রোজের তরফ থেকে প্রত্যেক ফ্যামিলিকেই কম্পেনসেশন দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে যদিও। আর ওই একজন যে সেদিন ছুটিতে ছিল, তার খবর কি? লোকটার নাম মনোজ বাউরি, বাড়ি বর্ধমানে। এখানে কলকাতায় থেকে এজেন্সি মারফত গার্ডের কাজ করে আর কি। শরীর অসুস্থ ছিল বলে 2 দিনের ছুটি নিয়েছিল লোকটা। নিজের ঝুপড়ি থেকে নাকি বেরোয়নি। ওকে, বুঝলাম। আচ্ছা, তুমি এই মনোজ বাউরি লোকটার ওপর একটু নজর রাখো তো। আমার মন বলছে লোকটা আরও অনেক কিছুই জানে। স্যার, এইমাত্র মিস বোসের ফোন এসেছিল। উনি বললেন যে লোকটা বিজ্ঞাপন দিয়েছিল তাকে পাওয়া গেছে, তবে কিন্তু সে লোক আর বেঁচে নেই, তাই তো? আপনি কি করে জানলেন? এর জন্য গোয়েন্দাগিরি করার কোনো প্রয়োজন পড়ে না। স্বাভাবিকভাবেই যে লোকটার মারফত বিজ্ঞাপনটা দেওয়া হয়েছিল সে একটা বড় সাক্ষী।
কোনোভাবে ওর সূত্র ধরে পুলিশ যদি কোনো ক্লু পেয়ে যায়, সেই সম্ভাবনা কেউ বা কারা রাখতে চায়নি নিশ্চয়ই। তাছাড়া এটা একটা অনেক বড় চেস বোর্ডের খেলা শুরু হয়েছে। এমন কিছু বোর্ডে যে মরবে সেটাই তো স্বাভাবিক। তবে শেষ চেকমেটটা কারা দেয় সেটাই এখন দেখার। জিলিপি পেঁচানো তো সবে শুরু হলো অরিত্র, আগে আগে দেখো হোতা হ্যাঁ ক্যা। আজ রাত প্রায় 10:30 বেজে গেলেও নীল, অরিত্র কিংবা দীপ কারুরই বাড়ি ফেরার কোনো উদ্যোগ দেখা যায় না। ব্যুরোর অফিসে এখনও বসে আছে ওরা তিনজন। অরিত্র আর নীল ক্রাইম স্পট ভিজিট করে আবার অফিসে চলে এসেছে। দৃষ্টিও ওদের সঙ্গেই ছিল, যদিও সে আর অফিসে আসেনি, ওখান থেকেই বাড়ি চলে গেছে। দীপ ক্রাইম স্পটে যায়নি। এখন অরিত্র আর নীলের মুখে সব কথা শুনছে। স্যার, বডিটা হাইওয়ের পাশে একটা ঝোপের সঙ্গে বস্তাবন্দি হয়ে পড়েছিল। আজ বেলার দিকে কুকুরে টেনে বের করায় পথচারীরা নোটিস করে। বডির কন্ডিশন কেমন ছিল? মোটামুটি ইন্ট্যাক্টই ছিল স্যার, পছন্দ ধরেনি। খুনটা হয়তো আজ সকালে কিংবা কাল রাত্রে করা হয়েছে। খুনি সম্ভবত অন্য কোথাও খুন করে তারপর বডিটা এখানে ফেলে দিয়ে যায়। একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি দুটো করা হয়েছে। আর স্যার, ভিকটিমের বডি তল্লাশি করার সময় একটা চিরকুট পাওয়া গেছে। এই যে স্যার, এটা। চিরকুট? কি লেখা ছিল তাতে? অরিত্র তার মোবাইলের গ্যালারি খুলে একটা বিশেষ ছবিতে জুম করে এগিয়ে দিল দ্বীপের দিকে। ছোট্ট সাদা কাগজের ছবি, ছাপার অক্ষরে বাংলা হরফে দুটো লাইন টাইপ করা আছে সেখানে, আর তার নিচে সেই একই রকম পেন্টাগ্রাম আঁকা। নীলে নীলে अंबर पर आग जब आए मौत बरसाए तुमको तरसाए। বাবা! স্যার, হঠাৎ খুনি গানের লিরিক্স লিখে গেল কেন? তাও আবার একটা স্বরচিত ভুলভাল লিরিক্স। নীলে নীলে अंबर आग মত। এমন অদ্ভুত হেঁয়ালির মানে কি? কেউ আমাদের সাথে সাপ লুডোর খেলা খেলছে, কিন্তু কেন? পরপর দুটো ব্লাস্ট, তাও 5 দিনের ব্যবধানে। আর আমরা কি করছি না, বসে বসে দেখছি অপরাধী আমাদের নাকের সামনে দিয়ে ক্লু এর পর ক্লু রেখে যাচ্ছে, অ্যান্ড উই আর জাস্ট ব্লাডি ডুইং নাথিং। আমরা কিচ্ছু করতে পারছি না। কথাটা বলেই টেবিলের ওপর সজোরে একটা ঘুষি মারে দীপ। তাকে এই মুহূর্তে উদ্ভ্রান্তের মতো দেখাচ্ছে প্রায়। মাঝে আরও 3টে দিন পেরিয়ে গেছে, উল্লেখযোগ্য তেমন কিছুই ঘটেনি, কিন্তু আজ যা ঘটেছে তা রীতিমতো আকস্মিক, এবং এর ফলে অফিসারদের সকলেরই প্রায় রাতের ঘুম উড়ে যাবার জোগাড়। আজ সন্ধ্যাবেলায় মাত্র কিছুক্ষণ আগে শহরের বুকে আরও একটা বিস্ফোরণ ঘটে গেছে। এবারের স্পট একটা ছোট্ট ক্যাফে। 3 জন কাস্টমার সহ 2 জন কর্মচারীর মৃত্যু, 6 জন মতো আহত। নিউজ চ্যানেলগুলোতে রীতিমতো ঝড় বইছে। একের পর এক রিপোর্টারদের নিরন্তর প্রশ্নবাণে অফিসারদের নাজেহাল অবস্থা। দৃষ্টি আর অরিত্র মিলেই হ্যান্ডেল করে চলেছে অনেকটা। নীলে নীলে আম্বার, অনেক কটা ক্লু আমাদের চোখের সামনেই ছিল, বাট স্টিল কিছুই করতে পারলাম না আমরা। কোন ক্লুয়ের কথা বলছেন স্যার? ড্যাম অরিত্র, এখনো বুঝলে না? যে ক্যাফেটেরিয়াটাতে ব্লাস্টটা হয়েছে তার নাম ব্লু স্কাই, নীলে আম্বার। এই কথাটা ইংলিশে ট্রান্সলেট করলে ব্লু স্কাই হয়। আর আগ আর মত বরসায়ে ওয়ার্ড দুটো দিয়ে সম্ভবত ব্লাস্টটাকেই ইন্ডিকেশন করা হচ্ছিল। কিন্তু নামটা আগে থেকে বুঝতে পারলেও আলটিমেটলি হয়তো কোনো অ্যাকশন নেওয়া যেত না স্যার, কারণ এই নামে গোটা শহরে কয়েকশো রেস্তোরাঁ বা ক্যাফে আছে। ব্যাপারটা ওই খড়ের গাদায় সূচ খোঁজার মতো। আমার তো মনে হয় এটা কোনো বদ্ধ উন্মাদের কাজ। জানি না, কিছুই বোঝা যাচ্ছে না। মেবি হয়তো তুমি ঠিকই বলেছ, বাট তবুও অ্যাটলিস্ট একটা চেষ্টা তো করাই যেত।
লিসেন দীপ, এমনটা নয় যে তোমাদের উপর আমার ভরসা নেই। আই নো ইউ অল আর ব্রিলিয়েন্ট। তোমাদের থেকে বেশি পারফেক্টলি হয়তো এই কেসটাকে কেউই হ্যান্ডেল করতে পারবে না। বাট দ্য থিং ইজ, নাও মিডিয়া অলসো হ্যাজ বিন ইনভলভড ইন অল দিস। পরপর দুটো ব্লাস্ট, মার্ডার, ইনফ্যাক্ট ডেভিল স্টারের ইনভলভমেন্টের পসিবিলিটির খবরটাও মিডিয়ার কাছে লিকড হয়ে গেছে। সত্যি যদি এই পুরো ইনসিডেন্টের মধ্যে কোনো টেররিস্ট গ্রুপের ইনভলভমেন্ট থেকে থাকে, সেক্ষেত্রে উই কান্ট টেক এনি ফার্দার রিস্ক। আমাদের জন্য আরও বড় কোনো ডিজাস্টার অপেক্ষা করছে। উই মাস্ট বি মোর কেয়ারফুল দীপ। ইচ অ্যান্ড এভরি স্টেপ কাউন্ট করে নিতে হবে। আর যা করার খুব তাড়াতাড়ি করতে হবে, or everything will be out of control. Now is the time to take some action. এভাবে একের পর এক ঘটনা ঘটতে থাকলে পাবলিক আর মিডিয়ার কাছে আমাদের ইমপ্রেশন কি হবে বুঝতে পারছো? আমার নিজের উপরও প্রেশার আসছে। পাবলিককে সিকিউরিটি দেওয়া আমাদের ডিউটি। We can't neglect this. I hope you have understood my words. ইয়েস স্যার। আজ সকালে ঘুম থেকে উঠেই এডিজি স্যারের ফোন পেয়ে তড়িঘড়ি ছুটে আসতে হয়েছে দীপকে। এমন কিছু যে হবে সেটা সে কাল সন্ধেবেলাতেই বুঝতে পেরেছিল। আগের এডিজি মিস্টার এস ত্রিপাঠীর তুলনায় এখনকার এডিজি বিক্রম সাক্সেনা অনেক বেশি কড়া ধাতের মানুষ। ত্রিপাঠী স্যারের রিটায়ারমেন্টের পর মাত্র মাস কয়েক হলো জয়েন করেছেন তিনি। তবে ইতিমধ্যেই তার মেজাজের সঙ্গে ডিপার্টমেন্টের অনেকেরই পরিচিতি হয়ে গেছে। কাজে কোনো রকম খামতির খবর তার কানে পৌঁছালে আর নিস্তার নেই। যদিও দীপের পাস্ট রেকর্ডস আর ওর পারফরমেন্স দেখে ওর ওপর মোটামুটি সন্তুষ্টই ছিলেন ভদ্রলোক, কিন্তু সম্প্রতি ঘটা ঘটনাগুলোতে ডিপার্টমেন্টের ভূমিকা নিয়ে খুব একটা আশাবাদী হতে পারেননি। তাই এই জরুরি তলব। তদন্তের সব রকম ডিটেলস আর রিপোর্ট এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে দেখেও মিস্টার সাক্সেনা খুশি নন। শুধুমাত্র এই কথাগুলো বলবার জন্যই তোমায় ডাকিনি। একজনের সঙ্গে তোমার পরিচয় করানো প্রয়োজন। তার পাশে বসে থাকা ভদ্রলোকের দিকে ইশারা করেন মিস্টার সাক্সেনা। উল্টো দিকে চেয়ারে সাক্সেনার পাশে বসে থাকা প্রবীণ ব্যক্তিটির দিকে এতক্ষণ যে দীপের চোখ যায়নি তা নয়, তবে মিস্টার সাক্সেনা অতিরিক্ত কৌতূহল পছন্দ করেন না। তাই নিজে থেকে আর কোনো প্রশ্ন করেনি দীপ। এখন মিস্টার সাক্সেনার কথায় ভালো করে লোকটার দিকে তাকায় সে। ভদ্রলোকের বয়স আন্দাজ 50-এর কোঠা ছাড়িয়েছে। সাক্সেনার তুলনায় সামান্য সিনিয়র হবেন হয়তো, তবে বয়সের তুলনায় চেহারায় বার্ধক্যের ছাপ অনেকটাই বেশি। চোখে একটা কালো সানগ্লাস এবং ভদ্রলোকের একটা পা সম্ভবত ইনভ্যালিড। লোকটার পাশেই আর একজন শক্তপোক্ত গোছের ছেলে বসে আছে। ধ্রুব কুমার আপতে, নাম শোনা থাকবে হয়তো। বম্ব ডিসপোজাল স্কোয়াডের ফেমাস এক্স কমান্ডার। আর পাশের জন মাইকেল, ওর অ্যাটেন্ডেন্ট এবং সর্বক্ষণের সঙ্গী। মিস্টার আপতের সঙ্গে তোমার পরিচয় করানোর একটা স্পেশাল কারণ আছে। যে টেররিস্ট অ্যাসোসিয়েশনটার নাম আজকের এই ক্রাইমগুলোর সঙ্গে উঠে আসছে, যদি সত্যি এই গ্রুপটা এইসবের জন্য দায়ী হয়, তবে আমার মনে হয় এই কেসে ওর থেকে বেশি হেল্প কেউ করতে পারবে না। 90s ডেভিল স্টারের মদতে যে ব্লাস্টগুলো হয়েছিল, সেগুলোর কেস হিস্ট্রি তোমরা নিশ্চয়ই স্টাডি করেছো। ইয়েস স্যার, মনে পড়েছে। মিস্টার আপতে নামের একজন কমান্ডার সে সময়ের অলমোস্ট অনেকগুলো কেসে বম্ব স্কোয়াডের লিডিং কমান্ডার হিসেবে কাজ করেছিলেন। রাইট, কিন্তু একটা ব্লাস্টের ফলে ওর বডির ডান দিক ভীষণভাবে ইনজিওর্ড হয়। একটা চোখ কমপ্লিটলি নষ্ট হয়ে যায়, অ্যান্ড হি হ্যাড টু রিটায়ার ফ্রম দ্য স্কোয়াড। তবে রিটায়ারমেন্ট নিয়েছেন বলে ওর মেধা নিয়ে সন্দেহ করো না। এই কেসে ওর থেকে ভালো গাইডেন্স কারোর কাছে পাবে না। না না, সেরকম কিছু নয়। আই উইল ট্রাই মাই বেস্ট টু হেল্প ইউ অল। অফিসিয়াল মিটিং আর সরকারের কিছু প্রোগ্রামের সিকিউরিটি ইস্যুস নিয়ে আমাকে হয়তো সামনের কটা দিন একটু বিজি থাকতে হবে।
তাই কোনো রকম গাইডেন্সের প্রয়োজন হলে উইদাউট এনি হেজিটেশন ওর সাথে যোগাযোগ করবে। অফিসিয়াল পরিচয়ের বাইরেও ওর সঙ্গে আমার বন্ধুত্বের সম্পর্ক। সবসময় আমার সঙ্গে কন্ট্যাক্ট না করতে পারলে তোমাদের যাবতীয় কাজের রিপোর্টস টাইম টু টাইম ওকে শো করবে। ওর কাছ থেকে আমি পরে জেনে নেব। আই হোপ এভরিথিং ইজ ক্লিয়ার টু ইউ। দীপ মাথা নেড়ে স্যারের কথায় সম্মতি জানায়। এই মুহূর্তে ওর হাতে অনেক কাজ, মাথার মধ্যে অনেকগুলো প্রশ্ন ঘোরাফেরা করছে। একটা একটা করে সব কটার উত্তর খুঁজতে হবে। এডিজির কাছ থেকে বেরিয়ে ব্যুরোতে আর যায়নি দীপ। এখন প্রায় দুপুর হয়ে গেছে। এমনিতে আজ রোববার, তবে এমন পরিস্থিতিতে গোয়েন্দা বিভাগের ছুটি বলে কিছু থাকে না। জানলার কাছে রাখা নিজের ইজি চেয়ারটাতে হেলান দিয়ে বসেছিল দীপ। অরিত্র আর নবনীলকেও সে আজ বাড়িতে ডেকেছিল। কিছু জরুরি কথা সেরে নেওয়া দরকার। স্যার, দুটো নিউজ আছে। যথা? স্যার, রেড রোজের ম্যানেজার মিস্টার রাতুল সেনের ওপর আমরা সেই প্রথম ইনসিডেন্টের পর থেকে নজরে রেখে আসছি। রিসেন্টলি খোঁজ নিয়ে জানতে পেরেছি লোকটার সঙ্গে কদিন ধরে কোম্পানির সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। কিছুদিন আগে বেশ বড় একটা অ্যামাউন্টের একটা ফান্ডের এদিক ওদিক নিয়ে কোম্পানির সঙ্গে ভালো রকম ঝামেলা হয় লোকটার, এবং যথেষ্ট অপমানিত হতে হয় তাকে। পরে জানা যায় আসলে মিস্টার সেনের দোষই ছিল না, কোম্পানির একজন শেয়ারের মদতেই গোলমালটা হয়। যদিও কোম্পানির তরফ থেকে পরে ওর কাছে ক্ষমা চাওয়া হয়, তবে এমপ্লয়ীদের অনেকের মতে ওর কোম্পানির উপর যথেষ্ট রাগ আছে। অবশ্য জমে থাকাটা খুব একটা অস্বাভাবিক নয়। ওকে, বুঝলাম। নেক্সট? রাজুর রিসেন্ট ওয়্যারঅ্যাবাউটস খুঁজতে আমি আর নীল মিলে সমস্ত ইনফর্মারদের অ্যাওয়্যার করে দিয়েছিলাম। আর সকালে একটা সোর্স মারফত খবর পাই এমকে স্ট্রিটের কাছে একটা ছোট্ট বস্তিতে ও আস্তানা গেড়েছে। জায়গাটা ওই রেড রোজের যে রিসোর্টটা ব্লাস্ট হয়েছিল তার মার্কেট এলাকার আশেপাশেই। খবর পাওয়া মাত্র আমরা গিয়ে ঝুপড়িটা সার্চ করি, আর সেখানে যেটা পাই তা রীতিমতো শকিং। ইউর অ্যাজাম্পশন ওয়াজ কারেক্ট স্যার। রাজু এইসবের মধ্যে ডিপলি ইনভলভড ছিল। ওর ঝুপড়িতে আমরা 9mm পিস্তল উদ্ধার করেছি। ওটাতে ওর ফিঙ্গারপ্রিন্টও পাওয়া গেছে। ফরেন্সিক এক্সপার্টদের মতে নারায়ণ দাস, মানে যে লোকটা ওই কাগজের অফিসে বিজ্ঞাপনটা দিয়েছিল, তার শরীরে পাওয়া বুলেট দুটো কিন্তু 9mm পিস্তল থেকেই ছোঁড়া হয়েছিল। আর রাজুর ঘরে যে পিস্তলটা পাওয়া গেছে তাতে দুটো কার্তুজ মিসিং। আমাদের বিশ্বাস ফরেন্সিক টিমের রিপোর্ট আসলে ঠিকই দেখা যাবে যে নারায়ণের বডি থেকে পাওয়া বুলেট দুটো ওই রাজুর পিস্তল থেকেই ছোঁড়া হয়েছিল। সামনে রাখা ছোট্ট ডায়েরিটাতে পেন দিয়ে আঁকিবুকি কাটতে কাটতে আপন মনেই ঘটনাগুলো পরপর নিজের মতো করে কিছুটা সাজিয়ে নেয় দীপ। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? রাজকুমার ওরফে রাজু পাগলের ছদ্মবেশ নিয়ে রেড রোজ কোম্পানির একটি নির্মীয়মান রিসর্ট সংলগ্ন মার্কেটের আশেপাশে ঘুরে বেড়াচ্ছিল, এবং তার অ্যাক্টিভিটিসগুলো ছিল যথেষ্ট অদ্ভুত এবং সন্দেহজনক। এরপরই সাডেনলি একটা ব্লাস্ট, যার ফলে রিসর্টটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায় এবং ঘটনাস্থলে উপস্থিত 3 জন সিকিউরিটির মৃত্যু হয়। ইন্টারেস্টিংলি, একজন সেদিন ছুটিতে ছিল, তাই সে প্রাণে বেঁচে যায়। তারপর নারায়ণ দাস, যে খবরের কাগজে একটা অদ্ভুত বিজ্ঞাপন ছাপাতে দেয়, সে সম্ভবত রাজুর হাতে খুন হয়। কিন্তু রাজুও নিস্তার পায় না। তাকেও কেউ বা কারা পাথর আঘাত করে নৃশংসভাবে হত্যা করে, এবং বডিটা পাওয়া যায় সেই রেড রোজ রিসর্ট সংলগ্ন মার্কেট এলাকায়। তারপর ব্লু স্কাই নামের আরও একটা ক্যাফেটেরিয়াতে ব্লাস্ট, যার ইঙ্গিত আবার মৃত নারায়ণ দাসের জামার পকেটে পাওয়া যায়। স্ট্রেঞ্জ, কোথাও না কোথাও এই সব কটা ইনসিডেন্ট কোনো এক অদৃশ্য সুতোর বন্ধনে একে অপরের সাথে ইন্টারকানেক্টেড হয়ে আছে, আর সেই সুতোটাই আমাদের খুঁজে বের করতে হবে। আলোচনা সারতে সারতে কখন যে বাইরে দুপুর গড়িয়ে বিকেল নামতে শুরু করেছে তা খেয়াল হয়নি কারুরই। জানলা দিয়ে আসা ভিজে বাতাসের স্পর্শে বাইরের দিকে চোখ যায় দ্বীপের। আকাশ কালো করে এসেছে, বোধহয় ঝড় উঠবে আজ। বছরের প্রথম কালবৈশাখী ঝড়।
মেঘলা আকাশটার দিকে তাকিয়ে থাকতে থাকতে দীপ যেন একটু অন্যমনস্ক হয়ে পড়েছিল। হঠাৎ অরিত্রর মোবাইলে টিং করে একটা হোয়াটসঅ্যাপ মেসেজের নোটিফিকেশনের শব্দে চমক ভাঙে তার। পকেট থেকে মোবাইল বের করে মেসেজটা দেখতেই চঞ্চল হয়ে ওঠে অরিত্র। কি হয়েছে? নতুন কোনো ইনফরমেশন আছে? স্যার, মিস বোসের মেসেজ। মনোজ বাউরির ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেশ বড় রকম একটা অ্যামাউন্ট ক্রেডিটেড হয়েছে, অথচ লোকটার আর্থিক অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়। এই লোকটার উপর আমার প্রথম দিন থেকেই ডাউট ছিল। অরিত্র, তুমি একটা কাজ করো, মিস বোসকে নিয়ে এক্ষুনি একবার লোকটার অ্যাড্রেসে চলে যাও। ওকে জেরা করাটা আমাদের জন্য খুব প্রয়োজনীয়, বাট সাথে কোনো রকম ফোর্স নেবে না, তাহলে কিন্তু লোকটা অ্যালার্ট হয়ে যেতে পারে। অ্যান্ড বি কেয়ারফুল, ও কিন্তু পালানোর চেষ্টা করতে পারে। আর নীল, তুমি একবার ফরেন্সিকের অফিসে চলে যাও তো, গিয়ে দেখো রাজুর পিস্তলের বুলেটের সাথে মৃত নারায়ণ দাসের বডি থেকে পাওয়া বুলেট দুটোর রিপোর্ট ম্যাচ করলো কিনা। ওকে স্যার। নীল চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই দীপের মোবাইলটা বেজে উঠল। মিস্টার আপ্টের ফোন। নিশ্চয়ই কেস ডিটেলস নিয়ে আলোচনা করার জন্য কল করেছেন। গাড়িটা বড় রাস্তার মোড়টার কাছে পার্ক করে গলিটা পায়ে হেঁটেই এসেছে ওরা। ইঞ্জিনের শব্দে লোকটা ওদের উপস্থিতি টের পেয়ে যেতে পারে, তাই এই বাড়তি সতর্কতা। গলিটা বেশ সরু আর অন্ধকার। দূর থেকে আবছাভাবে ঝুপড়িটা দেখা যাচ্ছে। খোলা জানলা দিয়ে ভেতরে টিমটিম করে জ্বলা একটা আলোর রেখা চোখে পড়ছে। তার মানে লোকটা এখনও ভেতরেই আছে। আর সময় নষ্ট না করে চারিদিকটা একবার ভালো করে তাকিয়ে নিজেদের পজিশন নিয়ে নেয় ওরা। তারপর খুব সন্তর্পণে ধীরে ধীরে এগিয়ে যায় ঝুপড়িটার দিকে। ঘরটার দরজাটা সামান্য ভেজানো, আলতো ঠেলা দিতেই খুলে যায় সেটা। আর দরজাটা খুলতেই ওরা দুজনে চমকে ওঠে। ছোট্ট ঘরটা ঠিক মাঝখানে হাত পা ছড়িয়ে পড়ে আছে একটা দেহ। ঘরের মেঝেটা রক্তে ভেসে যাচ্ছে। তাড়াতাড়ি ঘরের মধ্যে গিয়ে লোকটার কাছে এগিয়ে যায় ওরা। হাঁটু মুড়ে বসে একটা হাত লোকটার নাকের কাছে নিয়ে গিয়ে হতাশভাবে মাথা নাড়ে অরিত্র। আর ঠিক তখনই জানালার দিকে নজর যায় ওর। অন্ধকারের চাদর সরিয়ে কে যেন চুপিসারে দাঁড়িয়ে আছে সেখানে, আর তার হাতে সরে যান মিস বোস। এক ধাক্কায় দৃষ্টিকে দূরে সরিয়ে দেয় সে। অতর্কিত ধাক্কায় দেওয়ালের একটা কোণে দৃষ্টির মাথাটা হালকা ঠুকে যায়। কিছু বুঝে ওঠার আগেই দুম করে একটা শব্দ, আর খোলা জানলার দিক থেকে ধাতব কিছু একটা সবেগে ঘরের ভেতর ঢুকে আসে। পর মুহূর্তেই নিজের কাঁধটা চেপে ধরে চাপা একটা আর্তনাদ করে ওঠে অরিত্র। ব্যাপারটা বুঝতে সময় লাগে না দৃষ্টির। সে তাড়াতাড়ি অরিত্রর দিকে ছুটে যায়। মিস্টার গুপ্ত, অরিত্র, আপনি আপনি ঠিক আছেন তো? মিস বোস, আমার জন্য ভাববেন না আপনি। আপনি প্লিজ বাইরে গিয়ে লোকটার কোনো ট্রেস পান কিনা দেখুন প্লিজ। হারি আপ। দৃষ্টি আর দেরি না করে নিজের সার্ভিস পিস্তলটা তাক করে তৎক্ষণাৎ বাইরে ছুটে যায়। কিন্তু বাইরে শুধু চাপ চাপ জমাট বাঁধা গাঢ় অন্ধকার ছাড়া আর কাউকেই দেখতে পায় না সে। মোবাইলের ফ্ল্যাশটা অন করে জানালার পাশে ভালো করে লক্ষ্য করে দৃষ্টি। হঠাৎ ফ্ল্যাশ লাইটের আলোয় চকচকে কিছু একটা চোখে পড়ে তার। হাত বাড়িয়ে জিনিসটা কুড়িয়ে পকেটে রেখে দেয় সে। এমন সময় একটা মোটর বাইক স্টার্ট দেওয়ার শব্দ কানে আসে তার। তৎক্ষণাৎ শব্দটা লক্ষ্য করে ছুটে যায় দৃষ্টি, কিন্তু ততক্ষণে বাইক তার দৃষ্টিসীমার বাইরে। গুলিটা অরিত্রর একদম কাঁধ ছুঁয়ে বেরিয়ে গেছে। সৌভাগ্যবশত চোট গুরুতর নয়, তবে অনেকটাই রক্তপাত হয়েছে। ডাক্তার ওকে এখন কমপ্লিট রেস্টে থাকতে বলেছেন কদিন। যদিও অরিত্র সে কথা শোনার মানুষ নয়। জ্ঞান ফিরতেই সে চঞ্চল হয়ে উঠেছিল। শেষটায় দৃষ্টির কাছে ধমক খেয়ে কিছুটা শান্ত হয়েছে। দীপ আর নীল অরিত্রর আহত হওয়ার খবরটা পাওয়া মাত্রই নার্সিং হোমে ছুটেছিল। অরিত্রর জ্ঞান ছিল না।
সেই অবস্থায় দৃষ্টি ওকে এনে অ্যাডমিট করে। ওকে বাঁচাতে গিয়েই যে অরিত্রকে এতটা ঝুঁকি নিতে হয়েছে সেজন্য মনে মনে যথেষ্ট অনুতপ্ত সে। যদিও জ্ঞান ফিরতে সে কথা শুনে হেসেছে অরিত্র। আরে ম্যাডাম, আপনার এতে কোনো দোষ নেই। আপনার জায়গায় অন্য যে কেউ থাকলেও আমি একই কাজ করতাম। আফটার অল এটাই তো আমাদের ডিউটি, তাই না? দৃষ্টি যদিও আশ্বস্ত হতে পারেনি। নিজের দিক থেকে অরিত্রর যত্ন নেওয়ার কোনো ত্রুটি রাখেনি সে। আপাত গম্ভীর শান্ত স্বভাবের এই মহিলা অফিসারটির এরকম স্নেহশীলা রূপ দেখে যথেষ্টই অবাক হয়েছে অরিত্র, হয়তোবা কিছুটা মুগ্ধও। আর আড়াল থেকে সবটা দেখে মৃদু হেসেছে দীপ। कुछ तो हुआ है, कुछ हो गया है। স্যার, আমি যখন বাইরে গিয়ে পৌঁছালাম তখন কিন্তু কাউকেই দেখতে পাইনি। একটা মোটর বাইক স্টার্ট নেওয়ার শব্দ শুনেছিলাম শুধু। তবে যে জানলাটার কাছ থেকে অ্যাটাকটা হয়েছিল সেখানেই স্টোনটা কুড়িয়ে পাই। পকেট থেকে একটা ছোট্ট চকচকে পাথর বের করে দ্বীপের দিকে এগিয়ে দেয় দৃষ্টি। পাথরটা হাতে নিয়ে ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে দেখে দ্বীপ। উজ্জ্বল লাল রঙের একটা স্টোন, সম্ভবত রুবি। তার মধ্যে ডিজাইন করে ইংরেজির আর অ্যালফাবেট খোদাই করা। আর 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 ফর স্যার, যে অ্যাকাউন্ট থেকে মনোজকে ওই হিউজ অ্যামাউন্টটা পাঠানো হয়েছিল ওটা প্রায় সঙ্গে সঙ্গেই ক্লোজ করা হয়েছে, ফলে আমরা এখনও সেটার ব্যাপারে কোনো ট্রেস পাইনি। কিন্তু চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব ইনফরমেশনটা বের করা যায়। ব্যুরোর অফিসে বসেই কথা হচ্ছিল ওদের। দীপ, নীল আর দৃষ্টির সঙ্গে মিস্টার আপটেও এসেছেন ব্যুরোতে, সঙ্গে তার অ্যাটেন্ডেন্ট মাইকেল। ওকে ছাড়া মিস্টার আপটে চলাফেরা করেন না। স্যারকে পৌঁছে দিয়ে ব্যুরোর বাইরেই গাড়ি নিয়ে অপেক্ষা করছিল সে। অন্যদিকে জ্ঞান ফিরে একটু সুস্থ হতেই অরিত্রও অফিসে আসতে চেয়েছিল, কিন্তু সবাই মিলে অনেক নিষেধাজ্ঞা জারি করে শেষ পর্যন্ত কোনো মতে নিরস্ত করেছে তাকে। গত রাত্রের ঘটনাটা নিয়েই কথা হচ্ছিল ওদের। হঠাৎ ব্যুরোর জানলা দিয়ে কি যেন একটা মেঝেতে এসে পড়ে। দীপ তৎক্ষণাৎ নিচু হয়ে কুড়িয়ে নেয় জিনিসটা। একটা দলা পাকানো কাগজের টুকরো। বাইরে থেকে কেউ একটা ভেতরের দিকে ছুঁড়ে দিয়েছে সেটা, কিন্তু জানলার বাইরে তাকিয়ে কাউকেই দেখতে পায় না সে। নীল ছুটে বাইরে বেরিয়ে গেল। একটু পরে ভেতরে এসে হতাশভাবে মাথা নাড়ে সে। কাউকেই দেখতে পেলে না, তাই তো? সেটাই স্বাভাবিক। স্যার, কি লেখা কাগজটাতে? সেবা হেলথ কেয়ার, 22M/23 কলকাতা, এবার বড় ধামাকা। স্যার, এটা তো ওপেন চ্যালেঞ্জ। তাই তো মনে হচ্ছে। মেবি আপনি হয়তো ঠিকই বলেছেন মিস বোস, বাট কথা হচ্ছে ওই নামে কলকাতায় 5টা নার্সিং হোম অ্যান্ড না জানি কতগুলো ছোট বড় হেলথ ক্লিনিক আছে। পার্টিকুলারলি কোনটার কথা যে বলা হচ্ছে সেটাই। এই নামে কলকাতায় যে কটা নার্সিং হোম আছে তার মধ্যে একটা ঠিকানা 22M/23 SP মুখার্জি রোড। গত বছর একটা সার্জারির জন্য আমার এক বন্ধুর বাবা ওখানে অ্যাডমিট ছিলেন। আমার ঠিকানাটা বেশ ভালোভাবেই মনে আছে। দীপ কোনো উত্তর দেয় না। তার মুখে এখনও চিন্তার মেঘ জমে আছে। মিস্টার আপটে আজ সানগ্লাসটা টেবিলের ওপরেই খুলে রেখেছিলেন, ফলে চোখের অনাবৃত জায়গায় বিস্ফোরণের ভয়াবহতার চিহ্ন আজ স্পষ্ট দেখা যাচ্ছে। তাঁর ডান পাশের চোখের জায়গাটায় বিশাল এক অন্ধকার গহ্বর ছাড়া আর কিছুই নেই। সেদিকে একবার তাকিয়েই চোখ নামিয়ে নিয়েছিল দৃষ্টি। কি বিভৎস! ভদ্রলোকের হাসিতে তার মুখের কঠিন ভাবটা কিছুটা দূর হয় ঠিকই, কিন্তু চোখের অন্ধকার স্থানটা যেন আরও বেশি প্রকট হয়ে ওঠে তাতে। আই নো তুমি কি ভাবছো দীপ। আমাদের অপোনেন্ট যথেষ্ট শার্প মাইন্ডেড। এমন একটা ক্রুশিয়াল স্টেজে এসে তারা এত সহজ ক্লু কেন দিয়ে যাবে, তাই তো? ইয়েস স্যার, অ্যাবসলিউটলি তাই।
আই মিন এতদিন পর্যন্ত যে লেভেলে হাইড অ্যান্ড সিক খেলাটা চলছিল, সাডেনলি সে সব কিছু বন্ধ হয়ে গিয়ে এত সহজে সবটা ক্লিয়ার হয়ে যাবে? মানে এত সহজেই আমরা যদি সবটা গেস করে নিতে পারি, তাহলে এত দূর এত প্ল্যানিং করে জাল ছড়ানোর মানেটা কি? হোক না হোক এর মধ্যে কিছু তো একটা গন্ডগোল আছেই। তো সেটা যে কি? হেলথ কেয়ার শব্দটা দেখে আপাতভাবে তো নার্সিং হোম বা ক্লিনিক বলেই মনে হচ্ছে। তাহলে খটকাটা ঠিক কোথায়? নামটায় হয়তো কোনো প্রবলেম নাই, তবে নাম্বারটা নিয়ে কোনো ইস্যুস থাকলেও থাকতে পারে। স্যার ওটা তো পরিষ্কার রাস্তার নাম্বার। তুমি পারফেক্টলি ধরেই নিচ্ছ কেন যে ওটা একটা অ্যাড্রেস, নীল? মেবি ইটস সামথিং এলস, কিন্তু কি? एक मिनट, ध्यान से देखो नंबरটা 22M/23। যদি এটা অ্যাড্রেস না হয় তাহলে গট ইট, আমরা ভুল পথে যাচ্ছিলাম। এটা কোনো ঠিকানা নয় দীপ, সংখ্যাটা আজকের তারিখ। খেয়াল করো, 22M/23 মানে 22 মার্চ 2023। তাহলে তো আমাদের হাতে একটু সময় নেই স্যার। ইয়েস নীল, যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। আরও একটা ব্লাস্টের নিউজ এসে পৌঁছোক, এটা আমরা কিছুতেই হতে দিতে পারি না। যদি সত্যি বমটা কোনো নার্সিং হোমে প্ল্যান্ট করা হয়, তাহলে কতগুলো লাইফ যে রিস্কের মধ্যে আছে। কিন্তু স্যার, এতগুলো নার্সিং হোম আর ক্লিনিকের মাঝে বমটা ঠিক কোথায় প্ল্যান্ট করা হয়েছে সেটা এত তাড়াতাড়ি কিভাবে খুঁজবো আমরা? উই কান্ট টেক এনি রিস্ক। আমাদের এই নামের সব জায়গাগুলোতে অ্যাজ সুন অ্যাজ পসিবল সার্চ করতে হবে। হারি আপ। বাট দ্যাটস কোয়াইট ইম্পসিবল স্যার। চেষ্টা তো আমাদের করতেই হবে। স্যার আমার মনে হয় আমাদের এসপি মুখার্জি রোডের নার্সিং হোমটাকেই বেশি গুরুত্ব দেওয়া উচিত। আমি কিন্তু অন্য কথা ভাবছি। जिसने भी ये কাগজ ভেজা, সে কিন্তু আমাদের মিসলিড করার জন্য পাঠিয়ে থাকতে পারে। সবাই যে ওই নাম্বারটাকে অ্যাড্রেস ভাববে এটা সে জানত। তাই আমার মনে হয় না ওই অ্যাড্রেসে সে বমটা প্লান্ট করবে। আর যেহেতু বড়া ধামাকা বলা হচ্ছে, আমার মনে হয় ক্লিনিকগুলোকে সাসপেক্টেড এরিয়াস লিস্ট থেকে বাদ দেওয়াই ভালো। তাহলে স্যার আপনি কি বলছেন? মানে বাদবাকি এই নামের যে 4টে নার্সিং হোম আছে সেখানেই ফোর্স পাঠাবো? আমি তোমাদের কিছুই করতে বলছি না, আমি শুধু আমার ধারণাটা তোমাদের বললাম। দেখো, আমি শুধু সাজেশন দিতে পারি, এবার সেটা ফলো করা বা না করা দ্যাটস টোটালি আপ টু ইউ। মিস্টার আপ্টের ধারণা সত্যিই নির্ভুল। ওইটুকু সময়ের মধ্যে শহরের 4 প্রান্তে ছড়িয়ে থাকা 4টে বহুতল বিশিষ্ট নার্সিং হোমে তল্লাশি চালিয়ে জিনিসটা খুঁজে বের করা এক প্রকার দুঃসাধ্য ব্যাপার। তার মধ্যে সম্পূর্ণ তল্লাশিটাই অত্যন্ত সাবধানে পেশেন্ট এবং তার ফ্যামিলিদের অজ্ঞাতেই করতে হয়েছে। কারণ ব্যাপারটা জানাজানি হলে মানুষের মধ্যে অহেতুক ভীতির সঞ্চার হতো এবং তার ফলে হয়তো সমগ্র পরিকল্পনাটাই বিফলে যেতে পারত। গতকাল সন্ধে থেকে শুরু করে রাতটা যে কিভাবে কেটেছে তা কেউই বুঝতে পারেনি। তবে এডিজি বিক্রম সাক্সেনার প্রচণ্ড তৎপরতা, গোটা ক্রাইম ডিপার্টমেন্টের নিখুঁত পরিকল্পনা, বিশাল পুলিশ ফোর্স, বম্ব স্কোয়াড আর নার্সিংহোম কর্তৃপক্ষগুলোর অসাধারণ সহযোগিতা, সবার সম্মিলিত প্রচেষ্টাতেই শেষ পর্যন্ত BN বোস লেনের পাশে যে সেবা হেলথ কেয়ার নার্সিংহোমটা আছে তার দোতলার স্টোর রুম থেকে বমটা উদ্ধার করে ডিসপোজ করা গেছে। কালকের অত বড় ঘটনাটা ঘটে যাওয়ার পর অরিত্রকে আর রেস্টের দোহাই দিয়ে কিছুতেই আটকে রাখা যায়নি। খবরটা তার কানে আসতেই সে সকাল সকাল ব্যুরোতে চলে এসেছে। নীল আর দীপদেরও কাল সারা রাত বাড়ি ফেরা হয়নি। এখন কেমন আছো অরিত্র? বেটার। হ্যাঁ, সে তো বেটার ফিল করবেই। কি নীল, ঠিক বললাম তো? দীপের নিষ্পাপ মুখভঙ্গি দেখে এবার নীলও হেসে ফেলল। এত হাসাহাসির কারণটা যে কি সেটা বুঝতেই প্রসঙ্গ ঘুরিয়ে দেয় অরিত্র। স্যার তাহলে আমাদের কালকের মিশন সাকসেসফুল? একটা কথা আমার মাথায় কিছুতেই ঢুকছে না,
কালকের এন্টায়ার ইনসিডেন্টের মধ্যে কিছু একটা গোলমাল তো আছেই। অফিসে এসে এরকম সাডেন ক্লু রেখে যাওয়া, ব্যাপারটা কীরকম অদ্ভুত লাগছে আমার। হতে পারে এটা আমাদের চ্যালেঞ্জ করার জন্যই করা হয়েছিল। তাছাড়া আপনি তো বলেইছিলেন এই ডেভিল স্টারের ক্রাইমের স্টাইলটাই এরকম। আর বেশিরভাগ ক্ষেত্রে এইসব অ্যান্টি সোশ্যাল গ্রুপগুলোর মোটিভ কিন্তু প্রশাসনকে চ্যালেঞ্জ করা। তাই আমার মনে হয় এটাই স্বাভাবিক। ইনফ্যাক্ট এই কেসের আগের ব্লাস্টগুলোর আগেও তো ক্লু দেওয়া হয়েছিল আমাদের। দ্যাটস নট মাই পয়েন্ট নীল। প্রিভিয়াস ইনসিডেন্টগুলোর ক্লু অ্যান্ড কালকের ম্যাটারটা আমাদের কাছেও অন্তত যথেষ্টই ডিফারেন্ট বলে মনে হয়েছে। ওপেন চ্যালেঞ্জ মানলাম, একটা হালকা গুগলিও ছিল সাথে, বাট স্টিল কোথাও একটা মনে হলো না যে কেউ যেন ছোট বাচ্চাকে খুশি করার জন্য তাকে ইচ্ছে করে একটা দান পাইয়ে দিল। মানে আমরা যতই সিক্রেটলি সবটা হ্যান্ডেল করি না কেন, অপোনেন্ট কি আমাদের অ্যাকশনস জানতে পারেনি? অ্যাটলিস্ট ওই কাগজের লেখাটা পড়ার পর আমরা যে হাতের ওপর হাত রেখে বসে থাকবো না, এটা তো নিঃসন্দেহে গেস করা যায়। সেক্ষেত্রে আমাদের কাজে কোনো রকম বাধা দেওয়া হলো না, বা ধরো এক্সপ্লোসিভটাকে আগের জায়গা থেকে সরানোর কোনো চেষ্টা করা হলো না, মানে জাস্ট নাথিং। ঠিক যেন আমাদের উদ্ধার করার জন্যই এক্সপ্লোসিভটাকে ওখানে রাখা হয়েছিল। ইজন্ট দ্যাট স্ট্রেঞ্জ এনাফ? আপনি ঠিক কি বলতে চাইছেন স্যার? আমি কিছুই বলছি না হরিত্র, গেম কথা বলছে। গেম মনে আছে তোমাদের বলেছিলাম এটা অনেক বড় একটা চেস গেম চলছে। জানো তো, চেসে অনেক সময় অপোনেন্টকে ইচ্ছে করে টোপ দেওয়া হয়, আর সেই টোপ গিলে অপোনেন্ট ভাবে সে বুঝি উইনিং পয়েন্টের খুব কাছাকাছি এসে গেছে। তার মানে আবার কোনো ব্লাস্ট? সন্দেহ তো অনেক কিছুই করা যায়, বাট আলটিমেটলি ব্যাপারটা যে কি ঘটেছে সেটাই এখন ফাইন্ড আউট করতে হবে। সরি টু বদার ইউ এগেন মিস্টার সেন। অফিসার চৌধুরী, আই নো ইটস ইয়োর ডিউটি, কিন্তু আমাদেরও তো সময়ের একটা দাম আছে। আমি কোম্পানির অ্যাডমিনিস্ট্রেটিভ সাইডটা সামলাই, এছাড়া আর কিছুই আমার জানা নেই। এই তদন্তের সঙ্গে আমার যে কি সম্পর্ক আমি তো সেটাই বুঝতে পারছি না। নীলকে সঙ্গে নিয়ে আজ আবার রেড রোজ কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর রাতুল সেনের অফিসে এসেছে দীপ। কয়েকটা জরুরি বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করার ছিল ওদের। অরিত্রও সঙ্গে আসতে চেয়েছিল, কিন্তু এই অবস্থায় ওকে ইচ্ছে করেই সঙ্গে আনেনি ওরা। সামান্য জিজ্ঞাসাবাদ করার জন্য ওরা দুজনেই যথেষ্ট। দীপের মতে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হয়। আচ্ছা, এই কোম্পানিতে আপনি কতদিন আছেন মিস্টার সেন? তা প্রায় বছর 5 বেশি হবে। কোম্পানির সাথে আপনার সম্পর্ক কীরকম? সম্পর্ক মানে? একজন এমপ্লয়ির সঙ্গে একটা কোম্পানির যেমন সম্পর্ক হওয়া উচিত তেমনই সম্পর্ক। মানে আপনি বলতে চাইছেন কোম্পানির বিরুদ্ধে আপনার কোনো অভিযোগ বা অসন্তোষ নেই, তাই তো? না। বেশ, আপনার কথাই না হয় মেনে নিলাম, কিন্তু সম্প্রতি আপনি রেড রোজ ছেড়ে অন্য কোম্পানিতে যাওয়ার চেষ্টা করছিলেন কেন? লুক অফিসার, আমি কোন কোম্পানিতে জয়েন করব না করব সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। নিজের ফিউচারকে আরও বেশি সিকিওর করার জন্য একজন এমপ্লয়ি অন্য যে কোনো কোম্পানি জয়েন করতেই পারে। এর মধ্যে তো কোনো মাঙ্কি বিজনেস নেই। ওকে, ওয়ান লাস্ট কোয়েশ্চন। বহরমপুরে আপনার যে প্রপার্টিটা ছিল সেটা সাডেনলি সেল করে দিলেন কেন মিস্টার সেন? অফিসার, এবার কিন্তু আপনারা আমার ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করছেন। আমার কিছু টাকার প্রয়োজন ছিল, তাই প্রপার্টিটা বিক্রি করতে হয়েছে, দ্যাটস ইট। প্রয়োজনটা ঠিক কি সেটা জানতে পারি কি? না পারেন না। ইনাফ ইজ এনাফ। আমি অনেকক্ষণ ধরে আপনাদের সঙ্গে কোঅপারেট করার চেষ্টা করছি, কিন্তু আর নয়। এবার আপনারা যেতে পারেন, আমার আর কিছুই বলার নেই। শান্ত হন মিস্টার সেন। আচ্ছা বেশ, প্রয়োজনটা না হয় আমি গেস করি। হতে পারে টাকাটা আপনার প্রয়োজন ছিল কোনো সুপারি কিলার কিংবা কোনো অ্যান্টি সোশ্যাল গ্রুপকে অ্যাপয়েন্ট করার জন্য। অফিসার চৌধুরী, আপনার ক্রাইম ব্রাঞ্চে না থেকে বটতলার গোয়েন্দা উপন্যাসের লেখক হওয়া উচিত ছিল।
জানি না আপনারা আমার সম্বন্ধে কি জেনেছেন, তবে হ্যাঁ, রেড রোজ কোম্পানির সঙ্গে আমার কিছু মনোমালিন্য হয়েছিল এবং হয়তো কোম্পানির প্রতি কিছুটা রুষ্টও ছিলাম আমি। আপনাদের কথাই না হয় ধরলাম রেড রোজ কোম্পানির রিসর্টটাতে যে ব্লাস্টটা হয়েছে সেটার সঙ্গে আমার কিছু যোগাযোগ আছে। তাহলে বাদবাকি ঘটনাগুলোর সঙ্গে আমার কানেকশন কোথায়? আমি জানি না আপনি গোটা প্লটটাকে এবিসি মার্ডারের সঙ্গে মিলিয়ে দেখছেন কিনা, তবে আমি এসবের সঙ্গে যুক্ত নই। প্লিজ এবার আসুন। আচ্ছা, আপনার আঙুলের ওই আর অ্যালফাবেট খোদাই করা রুবি স্টোনের আংটিটা খুলে রেখেছেন কেন মিস্টার সেন? এমনি কিছু প্রবলেম হচ্ছিল তাই। মিস্টার সেনকে বিদায় জানিয়ে ওরা বেরিয়ে আসে। গেট দিয়ে বেরোবার সময় হঠাৎ দীপের ফোনটা বেজে ওঠে। এখনই একবার মিস্টার আপটের ফ্ল্যাটে যাও, ওখানে একটা মিসহ্যাপ ঘটে গেছে। ওর অ্যাটেন্ডেন্ট মাইকেল সুইসাইড করেছে আর উনি খুব নার্ভাস হয়ে পড়েছেন। তুমি যত তাড়াতাড়ি সম্ভব তোমার টিম নিয়ে পৌঁছাও প্লিজ। এডিজি স্যারের ফোন পাওয়া মাত্রই ফরেন্সিক টিমকে ইনফর্ম করে সোজা মিস্টার আপটের ফ্ল্যাটে চলে গিয়েছিল দীপ আর নীল। ফ্ল্যাটে পৌঁছেই মাইকেলের ঘর থেকে ওর রক্তাক্ত বডিটা উদ্ধার করে ওরা। টেবিলের ওপর মাথা দিয়ে কাত হয়ে পড়েছিল বডিটা, আর তার পাশেই পাওয়া গেছে মিস্টার আপটের লাইসেন্সড পিস্তলটা। এই ছাড়া যেটা পাওয়া গেছে সেটাই সব থেকে শকিং, একটা সুইসাইড নোট। ডায়েরি থেকে ছেঁড়া একটা পাতার মধ্যে কয়েকটা লাইন লেখা ছিল। একটার পর একটা খুন, পরপর এতগুলো অঘটন, অসংখ্য নিরীহ মানুষের রক্ত আমার হাতে লেগে আছে। আমি জানি আমি যে পাপ করে চলেছি তার জন্য প্রভু জিসাস আমায় কোনোদিনও ক্ষমা করবেন না, কিন্তু তিনি জানেন আমি নিরুপায়। যে জালে আমি নিজেকে স্বেচ্ছায় জড়িয়েছি সেখান থেকে আমার মুক্তি নেই। এই পাপের বোঝা আমি আর সহ্য করতে পারছি না। আর নয়, এবার এই বোঝা থেকে আমি নিজেকে সরিয়ে নিতে চাই। সুইসাইড নোটটা পড়ে সবাই হতবাক হয়ে যায়। মিস্টার আপটেকেও ভীষণ নার্ভাস দেখাচ্ছিল। উনি হয়তো তখনও ঠিক করে কিছু বলার মতো অবস্থায় নেই, কিন্তু তদন্তের স্বার্থে দীপদের রুটিন মাফিক কাজগুলো করতে হলো, সঙ্গে জেরা। বডিটা প্রথম কিভাবে ডিসকভার হয়? আমি তখন পাশের ঘরে বসে একটা নোভেল পড়ছিলাম। হঠাৎ মাইকেলের ঘর থেকে একটা ফায়ারিংয়ের শব্দ পেয়ে আমি ক্রাচটা নিয়ে তাড়াতাড়ি ওর ঘরে যাই। যাকার দেখা টেবিলের উপর ও রক্তাক্ত মাথাটা পড়ে আছে, আর তার পাশে পড়ে আমার লাইসেন্স পিস্তলটা। সঙ্গে সঙ্গে মিস্টার সাক্সেনাকে আমি ফোন করি, তারপর উনি যা করার করেন। কিন্তু আপনার লাইসেন্সড পিস্তল কিভাবে মাইকেলের কাছে পৌঁছলো বলতে পারেন? এনি আইডিয়া? দেখি তো রেহে হো মেরি হালত। আমার দেখাশুনো সমস্ত কিছু মাইকেলই করত। ঘরের আসবাবপত্র থেকে শুরু করে যাবতীয় কোনটা কোথায় আছে তা আমার থেকে ভালো ও জানত। ফলে আমার পিস্তলটা হস্তগত করাটা ওর কাছে কোনো বড় ব্যাপার নয়। আমার আরও কেয়ারফুল হওয়া উচিত ছিল। আসলে ওকে নিজের ছেলের মতোই বিশ্বাস করতাম তো, তাই। মাইকেল ওর সুইসাইড নোটের সমস্ত ইনসিডেন্টগুলোর জন্য নিজেকেই দায়ী করে গেছে। এ বিষয়ে আপনার কি মনে হয়? আসলে ভুলটা হয়তো আমারই। কিছু কথা তোমাদের বলা হয়নি, আমার আগেই বলা উচিত ছিল। যদিও মাইকেলের পুরো নাম মাইকেল রিকি গঞ্জালেস। ও বচপন সেই আমার কাছে আছে। আমার তো ফ্যামিলি বলতে কই নেই হ্যাঁ। ওকেই নিজের ছেলের মতো ভেবে এসেছি। মাইকেলের বাবা পিটার গঞ্জালেস ছিল এক কুখ্যাত অ্যান্টি সোশ্যাল গ্রুপের সদস্য। আজ যে ডেভিল স্টারের প্রসঙ্গ উঠে এসেছে, সেই গ্রুপেরই একজন অ্যাক্টিভ মেম্বার ছিল পিটার। লেকিন এক জানলেवा বিস্ফোট के दौरान ওর মৃত্যু হয়। আমি তখন কাজ থেকে সদ্য অবসর নিতে বাধ্য হয়েছি। পিটারের স্ত্রী আগেই মারা গিয়েছিল। এখন সেও চলে যাওয়াতে মাইকেল একেবারেই অসহায়, অনাথ হয়ে পড়ে। মাইকেলের উপর মায়া পড়ে যাওয়ায় ওকে নিজের কাছে রাখি।
আমি আসলে একটা কথা খুব বিশ্বাস করি জানো, কেউ জন্ম থেকে অপরাধী হয় না, এই সমাজ মানুষকে অপরাধী তৈরি করে। আমি কখনোই চাইনি পিটারের মতো তার ছেলে মাইকেলও একজন অ্যান্টি সোশ্যালে পরিণত হোক। তারপর এতগুলো বছর কেটে গেছে, সোচা থা মাইকেলকে হয়তো একজন ভালো মানুষে পরিণত করতে পেরেছি, কিন্তু আজ দেখছি আমার সমস্ত ধারণায় ভুল, গলত থা গলত। রক্তের দোষ বোধহয় সত্যি যাবার নয়। একদিন ডেভিল স্টারের জন্য ওর বাবাকে প্রাণ হারাতে হয়েছিল, আর আজ ওর নিজের ক্ষেত্রেও সেই একই ঘটনার রেপিটেশন হলো। আপনি কি একবারও কিছুই বুঝতে পারেননি? এক দুবার শক হুয়া থা, কিন্তু এত বড় একটা ট্র্যাজিক ইনসিডেন্ট কখনোই এক্সপেক্ট করিনি। সেদিন যখন ব্যুরোতে তোমাদের কাছে ওই লাল রুবিটা দেখেছিলাম, তখন কেন জানি না আমার সেটা ভীষণ চেনা চেনা লেগেছিল, সচমে। পরে মাইকেলের গলায় লকেটটার দিকে তাকাতেই জিনিসটার কথা মনে পড়ে। ওটা সম্ভবত ওর গলায় ক্রসে সেট করা রেড রুবিটাই। ওটায় রিকি নামের অধ্যাক্ষর আর খোদাই করা ছিল। অফিসিয়াল কাজ বাদে ও ওর সেকেন্ড নেম রিকিটাই বেশি ব্যবহার করত। রুবিটা যে কিভাবে ওই মৃত সিকিউরিটির বাড়ির কাছে পৌঁছালো সেটাই বুঝতে পারিনি। হ্যাঁ হ্যাঁ, मैं স্বীকারতা হুঁ, আমার হয়তো কথাটা সেদিনই তোমাদের বলা উচিত ছিল, কিন্তু এইখানে নিজের কাছে নিজে হেরে গেছি। কিছুতেই বলে উঠতে পারিনি কথাটা। স্নেহ মানুষকে অন্ধা করে দেয়, অন্ধা। বডিটাকে ফরেন্সিকে পাঠিয়ে দীপরা বেরিয়ে পড়ে। স্যার, হ্যান্ডরাইটিং এক্সপার্টের কাছ থেকে রিপোর্টটা চলে এসেছে। মাইকেলের হ্যান্ডরাইটিংয়ের সঙ্গে সুইসাইড নোটের হ্যান্ডরাইটিংটা কিন্তু ম্যাচ করে গেছে। জিগসো পাজলের অনেকগুলো টুকরো এখনো মিসিং রয়ে গেছে অরিত্র। একটা একটা করে এবার সেই মিসিং পার্টগুলোকেই খুঁজতে হবে। কয়েকটা কাজ করো তো। অরিত্রকে কিছু জরুরি নির্দেশ দেয় দীপ। অরিত্র সেগুলো বুঝে নিয়ে সম্মতি জানাতেই ব্যুরো ছেড়ে বেরিয়ে পড়ে সে। मैं जो जानता था তা তো তোমাদের সেদিনই বলে দিলাম। মাইকেলের মৃত্যুটা আমার কাছে এতটাই যন্ত্রণার যে সবটা মনে পড়লে আমি নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারি না। তাই আর এসব নিয়ে বেওয়াজা আলোচনা করতে ভালো লাগে না। না, অনর্থক নয় স্যার, কতগুলো প্রয়োজনে আপনার সাথে কথা বলতে এসেছি। বেশ, যা বলার আছে বলো, তবে বেশিক্ষণ নয়, কারণ এই টপিক নিয়ে বেশি আলোচনা করতে আমার সত্যি ভালো লাগছে না। আশা করছি আপনাকে খুব বেশি কষ্ট করতে হবে না স্যার। আচ্ছা, মাত্র একটা দুর্ঘটনার জন্য আপনি যে আপনার চাকরি জীবন থেকে সরে আসতে বাধ্য হয়েছিলেন, সেজন্য আপনার মনে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই? মানে যে প্রশাসনের জন্য নিজের জীবনকে বাজি রেখে আপনি প্রতিনিয়ত মৃত্যুর সাথে লড়াই করে এসেছেন, সেই প্রশাসনই মাত্র একটা দুর্ঘটনার জন্য আপনাকে এইভাবে চাকরি থেকে চির অবসর দিয়ে দিল স্যার। মানে এই ব্যাপারটা আপনাকে কোনোদিন কষ্ট দেয়নি? কোনো রাগ, দুঃখ, অভিমান কিচ্ছু হয়নি আপনার? আমার প্রিভিয়াস লাইফ নিয়ে করা প্রশ্নের উত্তর তোমার তদন্তে ঠিক কোনো কাজে লাগবে তা আমি জানি না। তবুও তুমি যখন জানতে চাইছো তখন বলি, এক সরকারি আফসার হিসাবে তোমার নিশ্চয়ই জানা উচিত যে প্রফেশনাল ক্ষেত্রে রাগ, দুঃখ, অভিমান, আবেগ এই শব্দগুলোর কোনো মূল্য নেই। দুর্ঘটনার ফলে আমি শারীরিকভাবে অসমর্থ হয়ে পড়েছিলাম, তাই প্রশাসন থেকে আমাকে অবসর গ্রহণ করতে বলা হয়। এখানে তো রাগের কোনো প্রশ্নই আসে না। কিসের রাগ? আর আমার সঙ্গে যেটা ঘটেছিল সেটা একটা দুর্ঘটনা, অ্যান অ্যাক্সিডেন্ট। তাতে তো কারোর হাত ছিল না। বেশ, আপনার কথাই না হয় মেনে নিলাম স্যার, মানলাম রাগ বা দুঃখ হয়তো হয়নি, কিন্তু কোনোদিন হতাশাও কি আসেনি? যে চাকরিতে আপনার জীবনের একটা বড় সময় কেটেছে, তার থেকে অবসর নিতে বাধ্য হওয়ার এত বছর পর হঠাৎ করে সেখানেই আবার কেন ইনভলভড হলেন? আমি নিজে থেকে তো এই কেসে ইনভলভ হইনি,
তোমাদের এসডিজি মিস্টার বিক্রম সাক্সেনাই তো এই কেসে আমার পরামর্শ চেয়েছিলেন। তাছাড়া আমি এই কেসে ইনভলভ হয়েছিলাম বলেই শেষ ব্লাস্টটা ঠেকানো গেল। এখানেই তো একটা ছোট্ট ভুল করে ফেললেন স্যার। আমার ইনফরমেশন কিন্তু অন্য কথা বলছে। এডিজি স্যার আপনাকে এই কেসে ইনভলভ হতে বলেননি, উল্টে আপনি নিজেই যেচে এসে আমাদের পরামর্শ দেওয়ার জন্য আগ্রহী হয়েছিলেন। তা হবে হয়তো, ঠিক মনে নেই। তবে নিজের কাজের প্রতি ভালোবাসা থেকে যদি যেচে এই কেসে ইনভলভ হয়েও থাকি, সেটা কি অন্যায়? না না স্যার, একেবারেই অন্যায় নয়। তবে একটা ছোট্ট প্রশ্ন, এর আগেও তো এই শহরে সন্ত্রাস হয়েছে, টেররিস্ট অ্যাক্টিভিটিস হয়েছে এবং ফলস্বরূপ ব্লাস্টও হয়েছে প্রচুর, তাই না? কই সেই সব ক্ষেত্রে তো আপনি ইনভলভড হতে চাননি স্যার। আর যদি শেষ ব্লাস্টটা স্টপ করতে আপনার কন্ট্রিবিউশনের কথা বলেন, সেক্ষেত্রে এত নিখুঁত অ্যাজাম্পশন আপনি কিভাবে করলেন জানতে পারি কি? আচ্ছা, একটা সম্পূর্ণ ভিন্ন প্রশ্ন করা যাক। আপনারা বংশানুক্রমিকভাবে মহারাষ্ট্রের লোক হলেও আপনার মা তো বাঙালি ছিলেন, তাই না? ইনফ্যাক্ট আপনিও ছোট থেকেই কলকাতাতেই রয়েছেন, তাই তো? আচ্ছা, আপনার নামটাও তো আপনার মায়ের দেওয়া। বাংলায় ধ্রুব তো একটা নক্ষত্রের নাম, তাই না স্যার? এই কেসে আমার ইনভলভড হওয়ার কারণ অবশ্যই ডেভিল স্টার। আরে চিন্তা করবেন না স্যার, আমি সব বুঝিয়ে বলছি। বহু বছর আগে এক দুর্ঘটনার ফলে বম্ব স্কোয়াডের ধ্রুব নামের উজ্জ্বল এক নক্ষত্রের পতন দেখেছিল সবাই। সেই নক্ষত্রের পুনরুত্থান দেখানোর জন্যই কি এত নাটক স্যার? तुम कहना क्या चाहते हो? जरा साफ साफ कहोगे? रिडल मुझे अच्छा नहीं लगता। এতদিন তো আপনিই আমাদের সাথে হেঁয়ালি করে এসেছেন, এবার না হয় আমরা একটু হেঁয়ালি করলাম। আচ্ছা মিস্টার আপতে, আপনার বাঁ চোখের কন্ট্যাক্ট লেন্সটা নিশ্চয়ই খুঁজে পাচ্ছেন না, তাই না? পকেটে হাত দিয়ে একটা ছোট্ট জিনিস বের করে আনে দীপ। দেখুন তো এটা কিনা। तुम्हें ये कहाँ से मिला? সে প্রশ্নের উত্তর না হয় একটু পরে দিচ্ছি। মাইকেলের ফরেন্সিক রিপোর্ট বলছে তার স্টমাকে প্রচুর পরিমাণে ইনটক্সিকেটেড অ্যালকোহলের ট্রেস পাওয়া গেছে। আচ্ছা একটা কথা বলুন তো, যে লোকটা একটু পরে সুইসাইড করতে যাবে, সে হঠাৎ করে নেশা করে মাতাল হতে যাবে কেন? ইতি অস্বাভাবিক কি? মাইকেল তো এমনিই মাতাল ছিল। ডেথের আগে শেষবার হয়তো ইচ্ছা হয়েছিল, তাই খেয়েছিল। আপনি ভুল বলছেন মিস্টার আপতে। আমরা মাইকেলের ফ্রেন্ড সার্কেলের থেকে জেনেছি যে ও কোনো রকম নেশা করতো না। যে লোকটা সারা জীবনে নেশার দ্রব্য ছুঁয়ে পর্যন্ত দেখেনি, সে হঠাৎ করে সুইসাইড করার আগে নেশা করতে গেল কেন বলুন তো? কেন তার স্টমাকে ইনটক্সিকেটেড অ্যালকোহলের ট্রেস পাওয়া গেল? বলবেন না তো? বেশ, উত্তরটাও না হয় আমিই বলছি। কারণ সেদিন সে নিজে থেকে কোনো ইনটক্সিকেটেড অবজেক্ট গ্রহণ করেনি, বরং তার অজান্তে সেটা তাকে দেওয়া হয়েছিল। হতে পারে কোনো ড্রিঙ্কের সাথে তাকে সেটা কনজিউম করতে বাধ্য করা হয়েছিল। আর সোর্সের খবর অনুসারে মাইকেল সেদিন আপনার ফ্ল্যাট ছেড়ে কোথাও বেরোয়নি, আর আপনার ফ্ল্যাটে সেদিন আপনি ছাড়া আর কেউ ছিল না। তাহলে মাইকেলকে মাদকটা দিল কে? তুমি কি বলছো? নিজে শুনছো আদৌ? আরে দাঁড়ান দাঁড়ান, আমার কথা এখনো শেষ হয়নি। এত কিছু করা সত্ত্বেও আপনার যে সেদিন একটা ছোট্ট ভুল হয়ে গিয়েছিল, সেটা আপনি জানেন না। হাতের ছাপ থেকে শুরু করে যাবতীয় সমস্ত এভিডেন্স আপনি মুছে ফেললেও আপনার বাঁ চোখের কন্ট্যাক্ট লেন্সটা সেদিন মাইকেলকে শ্যুট করার সময় আপনার অসাবধানে ওর জামার পকেটে পড়ে গিয়েছিল। অ্যাবসার্ড! মাইকেলকে শ্যুট করার সময় আমি কন্ট্যাক্ট লেন্স পরেইছিলাম না, চশমা পরেছিলাম। শান্ত হন মিস্টার আপতে। প্রত্যেক অপরাধী তার অপরাধের কোনো না কোনো সূত্র নিশ্চয়ই ফেলে যায়। There is no word like perfect crime. পারফেক্ট ক্রাইম বলে কিছু হয় না মিস্টার আপতে। এইমাত্র আপনি কি বললেন? কোন সময় আপনি কন্ট্যাক্ট লেন্স পরেছিলেন না মিস্টার আপতে? দীপের ঠোঁটের কোণে একটা হাসি খেলে যায়।
নিজের ভুলটা বুঝতে পেরে মিস্টার আপটের মুখ হঠাৎই কঠিন হয়ে ওঠে। কংগ্রাচুলেশন অফিসার, তুমি এই রহস্যের সমাধান করতে পারলে। হ্যাঁ, অনেক অভিনন্দন তোমাকে। কিন্তু আমার অপরাধ প্রমাণ হবে কিভাবে? প্রমাণ করার জন্য তুমি তো জিন্দা নেই বাঁচোগে। যে হাতে এতগুলো মানুষের রক্ত লেগে আছে, সেই হাত আর একটা খুন করতে নিশ্চয়ই পিছু পা হবে না। হ্যাঁ, আমাকে আপনি খুন করতেই পারেন, বাট ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, সেটা করে আপনার বিশেষ কিছু লাভ হবে না। এই মুহূর্তে আপনার সাথে আমার যে কথোপকথন চলছে তার পুরোটাই ক্রাইম ব্রাঞ্চের অফিসে লাইভ টেলিকাস্ট হচ্ছে। কারণ এই আমার জামার বোতামের সঙ্গে একটা ন্যানো হিডেন ক্যামেরা লাগানো রয়েছে স্যার। আশা করি আপনার স্বীকারোক্তি এতক্ষণে অনেকেই জেনে গেছে। পুলিশের গাড়ি হয়তো আর কিছুক্ষণের মধ্যেই আপনার বাড়ির সামনে এসে উপস্থিত হবে। ও হ্যাঁ, আরেকটা কথা, আপনি ঠিকই বলেছেন, আপনি সত্যিই আপনার ক্রাইমের কোনো ক্লু রেখে আসেননি। এই কন্ট্যাক্ট লেন্সটা সেদিন আমি ইনভেস্টিগেশন করার সময় নিজেই সরিয়ে নিয়ে গিয়েছিলাম। এটার সাথে ক্রাইম সিনের কোনো সম্পর্ক নেই। পুলিশ কি গাড়ি আমাকে কোথায় নিয়ে যাবে বলতে পারো অফিসার? তোমার আইন কতদিন অ্যারেস্ট করে রাখবে আমায়? নক্ষত্রের পতন থেকে পুনরুত্থানের পুরো গল্পটাই তো তোমার জানা। এবার না হয় শয়তানের ডানায় আগুন লাগাবার ব্যাপারটাও তোমায় খুলে বলি। তোমার একবারও মনে হয়নি যে মানুষটা একসময় বম্ব স্কোয়াডের একজন সেরা কমান্ডার ছিলেন, তিনি কেন হঠাৎ করে এত বছর পর এসব করতে গেলেন? হ্যাঁ, ঠিকই বলেছ। আমার রাগ হয়েছিল, দুঃখ হয়েছিল, অভিমানও হয়েছিল। যে সিস্টেমটার জন্য একসময় নিজের জীবন অবধি বাজি রেখেছিলাম, সেই কিনা একদিন আমার ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিল। জাস্ট ফেলে দিল, জাস্ট একটা অ্যাক্সিডেন্ট, সব খতম। বলতে পারো কি দোষ ছিল আমার? হ্যাঁ, এই যে মুখটা দেখছো, এই মুখটা দেখলে একদিন সবাই সম্মান জানাতো, স্যালুট করতো। আর আজ সেই মুখটাই দেখলেই লোকে ভয় ঘেন্নায় কুকড়ে যায়। বাচ্চারা ভয় আমার কাছে ঘেঁষতে চায় না, অথচ একটা স্কুল বাস থেকে বাচ্চাদের রেস্কিউ করতে গিয়েই আমার এই অবস্থা হয়েছিল। কিছু নেই, কুছ নেই याद रखा। কেউ মনে রাখেনি কমান্ডার ধ্রুব কুমার আপটেকে। আজ তোমার সামনে যে বসে আছে না, সে কমান্ডার ধ্রুব কুমার আপটে নয়, কারণ সে অনেক আগেই মৃত। স্বর্গ সে বহিষ্কৃত হওয়ার আগে পর্যন্ত সেটানো কিন্তু একজন এঞ্জেল ছিলেন। আজ তাকে সবাই খলনায়ক হিসেবে চেনে, কিন্তু তার গল্প কজন জানে? তার সংগ্রামের কথা, তার ব্যর্থতার কথা, তার যন্ত্রণার কথা কজন মনে রেখেছে? কেউ জন্ম থেকে অপরাধী হয় না। समाज, इस समाज से के शैतान का जन्म होता है, और मैं हूं वो शैतान, আমি সেই শয়তান। চলুন স্যার, বাইরে পুলিশের গাড়ি চলে এসেছে, এবার আমাদের যেতে হবে। कहानी का एंड नहीं सुनोगे? বললাম না, তোমাদের আইন আমাকে আটকে রাখতে পারবে না। আফসার, শয়তানের ডানায় আগুন লেগেছে, সেই আগুনে এবার সে নিজে জ্বলে পুড়ে ফিনিশ হয়ে যাবে। হ্যাঁ, এই পৃথিবীতে তার আর কোনো অস্তিত্ব থাকবে না। লিউকোমিয়া অফিসার, লাস্ট স্টেজ। স্যার, মিস্টার আপটে যদি এইসব সোসাইটির ওপর রিভেঞ্জ নেওয়ার জন্যই করে থাকেন, তাহলে সেটা হঠাৎ এত বছর পর কেন? আজ আর ব্যুরোতে যায়নি ওরা। দ্বীপের ফ্ল্যাটে বসেই আলোচনা হচ্ছিল। অরিত্র আর নীলের সঙ্গে দৃষ্টিও আজ এখানে এসেছে। কেস ক্লোজ হয়ে গেলেও অরিত্র, নীল বা দৃষ্টি
কেউই সবটা সঠিকভাবে বুঝে উঠতে পারেনি। দুর্ঘটনার পর থেকেই মিস্টার আপ্তের মনে একটা চাপা ক্ষোভ বাসা বাঁধতে শুরু করেছিল। ওনার সাথে যেটা ঘটেছে সেটা হয়তো সত্যি আনফর্চুনেট, বাট রুলস অ্যান্ড রেগুলেশনসের সামনে আমরা সবাই নিরুপায়। সিস্টেমের কাছে ইমোশনের কোনো দাম নেই। খবরের কাগজে বিজ্ঞাপন বেরোনো থেকে শুরু করে ডেভিল স্টার নামক সংগঠনের অলীক উপস্থিতি, একের পর এক খুন আর ব্লাস্ট, এই সমস্ত ঘটনাই তোমাদের জানা। তবে কারণটা হয়তো জানা নেই, কিংবা কারণটা অনুমান করতে পারলেও এত বছর পর আপনি কেন তার ক্ষোভকে আবার কাজে লাগিয়েছিলেন এটা হয়তো বুঝতে পারোনি। তার একটা বড় কারণ হলো লিউকেমিয়া। সম্ভবত কিছুদিন আগে মিস্টার আপতে তার শরীরে বাসা বাঁধা এই মারণ রোগটির কথা জানতে পারেন। উনি বুঝতে পেরেছিলেন যে উনি আর হয়তো মাত্র কয়েকদিনের অতিথি, এবং সম্ভবত এই উপলব্ধি থেকেই যাবতীয় পরিকল্পনার সূত্রপাত। আসলে মানুষের যখন আর মৃত্যুতে কোনো ভয় থাকে না, তখন সে আরও বেশি বেপরোয়া হয়ে ওঠে। আচ্ছা স্যার, যদি সোসাইটির প্রতি রিভেঞ্জ নেওয়াই ওর উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে হসপিটালের ব্লাস্টটা উনি কেন হতে দিলেন না? সেটা হলে তো আরও অনেক বেশি লোক মারা যেত। আর যদি শুধু মানুষ মারাই ওর উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে একটা প্রায় ফাঁকা রিসর্টকে নিজের টার্গেট হিসেবে বেছে নিয়েছিলেন কেন? মানুষ মারাটা তো মিস্টার আপতের প্রধান উদ্দেশ্য আদৌ ছিল না। ইনফ্যাক্ট পুরোপুরি রিভেঞ্জ নেওয়ার উদ্দেশ্যও ছিল না ওনার। উনি অন্য কিছু চেয়েছিলেন, এবং সেই উদ্দেশ্যেই এই কেসে আমাদের উপদেষ্টা হিসেবে নিজেকে নিযুক্ত করেছিলেন। উনি জানতেন ওনার মৃত্যুর সাথে সাথে ওনার গল্পটাও শেষ হয়ে যাবে। ধ্রুব কুমার আপতের নাম মুছে যাবে মানুষের স্মৃতি থেকে। তাই মৃত্যুর আগে শেষবার এমন একটা কিছু করে যেতে চেয়েছিলেন যাতে সমাজ আরও একবার নতুন করে তার নামটা জানতে পারে। এই জন্য প্রথম থেকেই প্রতিটা কেসের সাথে ক্লু জুড়তে শুরু করেন তিনি। অবশ্য ডেভিল স্টারের ইনভলভমেন্টটা দেখিয়ে কেসটাকে কার্ভ করার জন্য ক্লুগুলোর ব্যবহার করা হয়েছিল কিছুটা। একটা কথা মনে করে দেখো, শেষ ব্লাস্টার ক্ষেত্রে উনি না থাকলে ক্লুটা কিন্তু ঠিকভাবে গেস করে বোমটা উদ্ধার করা আমাদের পক্ষে কিছুতেই সম্ভব হতো না। এবং আজ যদি ওনার অপরাধের কথাটা জানাজানি না হতো, তাহলে হয়তো নিজের কৃতিত্বের জন্য উনি অনেক বড় সম্মান পেতেন। মিডিয়া তো এমনিতেই ওর গুণগান গাইতে শুরু করে দিয়েই ছিল। অ্যান্ড দ্যাট ওয়াজ হিজ মিশন। অর্থাৎ ডেভিল স্টারের ব্যাপারটা পুরোটাই ভাঁওতা। ইয়েস, ডেভিল স্টার ওয়াজ জাস্ট আ ক্যামোফ্ল্যাজ। ওটা নিছকই পুলিশকে বিভ্রান্ত করার একটা কৌশল মাত্র। কিন্তু স্যার, একজন প্রায় পঙ্গু লোকের পক্ষে কি এত কিছু করা সম্ভব? তোমাদের কে বলেছে যে মিস্টার আপতেই এই সব কিছু করেছেন? মানেটা কোয়াইট সিম্পল। এই কাজে মিস্টার আপতে একা ছিলেন না। উনি টাকার বিনিময়ে মাইকেলকে অ্যাপয়েন্ট করেছিলেন। মাইকেলের প্রয়োজন ছিল টাকার, আর ওনার নিজের প্ল্যানটাকে এক্সিকিউট করার জন্য একজন লোকের। অর্থাৎ 2 2 4। মাইকেল যদি ওর সহযোগী হবে, তাহলে ওকেই উনি খুন করলেন কেন? আর মাইকেল যদি খুন হয়েই থাকে, তবে ওই সুইসাইড নোটটা কিভাবে এলো? মাইকেলকে খুন করার প্রয়োজন ছিল কারণ মাইকেলই হচ্ছে এই সমস্ত ঘটনার এক এবং অদ্বিতীয় সাক্ষ্য। রাজুকে সুপারি দিয়ে নারায়ণকে খুন করানো থেকে শুরু করে মনোজকে টাকার লোভ দেখিয়ে রিসর্টে বম্ব প্লান্ট করা, এবং তারপর কাজ মিটে গেলে প্রমাণ লোপাট করার জন্য তাদেরকে খুন করা। তারপর ধরো আমাদের জন্য ব্যুরোর অফিসের জানালা দিয়ে ক্লু রেখে যাওয়া। এই সব কিছুই মাইকেলকে দিয়েই করানো হয়েছিল। মিস্টার আপতে বিরাট একটা চেস গেম প্ল্যান করেছিলেন। রাজাকে বাঁচাতে প্রথমে কিছু বোড়ে এবং সব শেষে মন্ত্রীকেও খাওয়ানো হলো সেই খেলায়। যদিও তাতে শেষ রক্ষা হয়নি, সবশেষে রাজাও সেই কিস্তেমাতি হলেন। আসল কথা, কাজ মিটে গেলে প্রমাণ লোপাট করাটাই ওনার স্বভাব ছিল। মিস্টার আপতে রিস্ক নিতে একদম পছন্দ করতেন না। সেই নিয়মেই মোটামুটি সব কাজ মিটে যাওয়ার পর মাইকেলকেও সরিয়ে দেওয়ার প্ল্যান করেন উনি। কোনোভাবে মাইকেলের ড্রিঙ্কসে মিশিয়ে দেন হাইলি ইনটক্সিকেটেড কোনো অবজেক্ট। এবার সেটা কনজিউম করে মাইকেল ঘুমিয়ে পড়লে ওনার কাজে আর কোনো বাধাই থাকে না। ওর ঘরে গিয়ে এমনভাবে ওকে শ্যুট করেন
যাতে ব্যাপারটা সুইসাইড মনে হয়। দ্যাটস ইট। অ্যান্ড সুইসাইড নোটটা মাইকেলকে দিয়ে জোর করে লেখানো হয়নি, ওটাও নিজের ইচ্ছেতেই লিখেছিল। কারণ ওটা আসলে কোনো সুইসাইড নোট ছিলই না। মাইকেলের আসলে ডায়েরি লেখার অভ্যেস ছিল। আর যাই হয়ে যাক না কেন, মাইকেল ছিল একজন পিওর খ্রিস্টান। টাকার বিনিময়ে এইসব কাজ সে করছিল ঠিকই, তবে এর জন্য মনে মনে তার মধ্যে একটা গিল্ট কনসিয়েন্সও কাজ করত। প্রবাবলি সেই কারণেই নিজের সমস্ত অপরাধের কনফেশন ও নিজের ডায়েরিতে লিখে রাখত। হয়তো ইদানিংকালে এসব থেকে সরেও আসতে চাইছিল, আর সেই ব্যাপারটা মিস্টার আপ্তের অজানা ছিল না। সুইসাইড নোটটা অ্যাকচুয়ালি মাইকেলের লেখা ডায়েরির একটা ছেঁড়া পাতা, যে ডায়েরিটাকে আমি মাইকেলের মৃত্যুর দিন আধপোড়া অবস্থায় মিস্টার আপ্তের কিচেনের ডাস্টবিনে পড়ে থাকতে দেখেছিলাম। শুধুমাত্র ফেম পেতে একজন লোক এতটা নিচে নামতে পারে, এটা জাস্ট আনবিলিভেবল। আসলে কি যেন, ব্যর্থ নায়কদের ইতিহাস কোনোদিন মনে রাখে না। শয়তান নিজেও এইরকমই একজন ব্যর্থ নায়ক। ধ্রুব নামের অর্থ একটি নক্ষত্র। ক্যারিয়ারের শুরুতে ধ্রুব ছিলেন দেবতার হাতের একজন উজ্জ্বল জ্যোতিষ্ক, কিন্তু সময়ের বিবর্তন আর একটা ছোট্ট দুর্ঘটনা তাকে পরিণত করে শয়তানের হাতের জ্বলন্ত নক্ষত্রে, যে নক্ষত্র খসে পড়ার আগে শেষবারের মতো জ্বলে উঠতে চেয়েছিল, কিন্তু তার সেই তীব্র দহন ক্ষুধার উত্তাপে অনেকগুলো প্রাণ শেষ হয়ে গিয়েছে। জানি না নরক বলে কিছু হয় কিনা, হলেও শয়তান নামের কেউ সেখানে থাকে না, কারণ সে থাকে আমাদের আশেপাশে। আমাদের মতোই একই বাতাসে নিঃশ্বাস নেয় সে, আর আমাদের মতোই একই সমাজের জন্ম হয় তার। Actually, hell is empty and all the devils are here. শুনছিলে শয়তানের নক্ষত্র, কাহিনী শ্রী, গল্প পাঠে নবনীলের চরিত্রে এবং নির্দেশনায় ছিল রণদীপ। সায়নদীপের চরিত্রে স্বয়ং সায়নদীপ, অরিত্র চরিত্রে ছিলাম আমি অনুভব, দৃষ্টির চরিত্রে ছিল অধ্যায়, মিস্টার আপ্টে এবং রাজুর চরিত্রে ছিল পার্থ, নারায়ণের চরিত্রে ছিল ঋদ্ধি, সাক্সেনা এবং মাইকেলের চরিত্রে ছিল তমাল, এবং মিস্টার রাতুল সেনের ভূমিকায় ছিল অভিযান। শব্দগ্রহণ এবং আবহ সৃষ্টি করেছে ঋদ্ধি। গল্পটির নাট্যরূপ দিতে সহায়তা করেছে সৌরিমা এবং পোস্টার ডিজাইনিং দীপঙ্কর। তাহলে কেমন লাগলো আজকের গল্পটা জানাও কমেন্ট করে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দিও, সবার সঙ্গে প্লিজ শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করতে ভুলো না কিন্তু। আর হ্যাঁ, স্পটিফাইতে প্লিজ প্লিজ আমাদেরকে ফলো করে দিও, কারণ জানি না ইউটিউবে কদিন অস্তিত্ব আছে আমাদের গল্প একটুও যদি ভালো লেগে থাকে প্লিজ স্পটিফাইতে গিয়ে আমাদের গল্প শোনো, আই উড রেকমেন্ড দ্যাট। আর আজকের মতো এই পর্যন্তই, আবার পরের সপ্তাহে আমরা ফিরে আসছি নতুন একটা গল্প নিয়ে, সেখানে আমাদের দেখা হচ্ছে। টিম থ্রিলার ল্যান্ডের তরফ থেকে সবার জন্য রইল এক রাশ শুভেচ্ছা। সবাই ভালো থেকো, ভয়ে থেকো।